পুতুল দেখলো তার মা খুব রেগে গেছে। সে মাকে শান্ত করে বলল, মা, তুমি শান্ত হও, এভাবে কথা বলো না। ভাইয়া তো কিছু করেনি, তাই তো ভাইয়াকে ছেড়ে দিয়েছে। সবাই জানে ভাইয়ার কোনো দোষ নেই। যারা ভাইয়াকে ভুল বুঝেছিল তারাও বুঝতে পেরেছে সত্যিটা। শিলা বেগমের চিৎকারে লুসি বেগমের ঘুম ভেঙে যায়। সে প্রথমে কিছু বুঝতে পারেনি, তারপর সকালবেলা সেই মেয়েটাকে দেখে আর সব কথাবার্তা শুনে বুঝতে পারে এই মেয়েটাই তার নাতির নামে বদনাম করেছে। লুসি বেগম রেগে যায়। সে সামিরাকে বলে, পাপ করে আবার ক্ষমা চাইতে এসেছে। তোর মতো রাক্ষসীকে আল্লাহ ক্ষমা করবে না। তুই এখান থেকে বেরিয়ে যা, তা না হলে আমি ঝাঁটা মেরে তোর বাড়ি থেকে তাড়াবো। পুতুল দেখলো তার মা ও নানি কথা শুনবার মানুষ নয়। তারা চিৎকার জুড়ে দিয়েছে। এলাকার অনেক লোক জেনে যাবে, তারাও সামিরাকে অপমান করবে। পুতুল বলল, ম্যাডাম, আমার ফোন নাম্বারটা আপনি লিখে নিন, আমি পরে কথা বলবো। আমার মা নানি সবাই রেগে গেছে। এলাকার লোকও যদি জেনে যায় তারাও রেগে যাবে। আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান, কারণ ভাইয়াকে এরা খুব ভালোবাসে। ভাইয়ার কষ্ট এরা মেনে নিতে পারেনি। আমি পরে আপনার সাথে কথা বলবো। পুতুলের কথা শুনে সামিরা দাঁড়ায় না। সে ফোন নাম্বার নিয়ে ওখান থেকে চলে আসে। লুসি বেগম, শিলা বেগম চিৎকার করতে থাকে। পুতুল বলে, ওই মহিলা চলে গেছে, তোমরা এবার শান্ত হও। ভাইয়া এখন দিল্লিতে আছে। ভাইয়া তোমাদের বলে গেছে শান্তভাবে থাকতে। তোমরা চুপ করো, আমি আছি, আমি দেখছি বিষয়টা। পুতুলের কথা শুনে শিলা বেগম বলে, ওই ডাইনি যেন আমাদের বাড়িতে না আসে, তাহলে ওকে আমি খুন করে জেল খাটবো। ও আমার ছেলেকে অনেক কষ্ট দিয়েছে, আবার সরি বলতে এসেছে এখানে। যত ন্যাকামি দেখার আছে। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়লে পুতুল তার ভাইয়াকে ফোন করে। রিয়াজ তখন রাতের খাবার খাচ্ছিল। পুতুলের ফোন পেয়ে রিয়াজ বলে, হ্যাঁ, কেন ফোন করছিস তুই? কি করছো ভাইয়া? রাতের খাবার এই সবে শেষ করলাম। বল, কেন ফোন করছিস? কিছু বলবি? ভাইয়া, আজকে সামিরা এসেছিল আমাদের বাড়িতে। সামিরার কথা শুনে রিয়াজের বাকি খাবার বন্ধ হয়ে যায়। সে পুতুলকে বলে, সামিরা এখানে এসেছিল মানে? আমাদের বাড়ি? হ্যাঁ, ও তোমাকে সরি বলতে এসেছিল। সরি বলতে হবে না, ওকে আমি এমনি ক্ষমা করে দিয়েছি। তুমি ক্ষমা করে দিলে হবে কি? তোমার মা নানি তো যুদ্ধ শুরু করে দিয়েছে। যদি আর কিছুক্ষণ থাকতো মনে হয় ওকে মারতে শুরু করে দিত। পুতুলের কথা শুনে রিয়াজ বলে, মা নানিকে বোঝা আর যেন কিছু না করে। পরিস্থিতি ভালো নয় দেখে সামিরাকে চলে যেতে বললাম, আর ও আমার ফোন নাম্বারটা নিয়ে গেছে। ও তোমার সম্বন্ধে কিছু জানতে চাইছিল, আমি তোমার নাম্বার দেইনি। ও যদি তোমার নাম্বার চায় আমি কি দিব? না, দিতে হবে না। ওর সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। ঠিক আছে ভাইয়া। আর ওখানকার পরিবেশ কেমন লাগছে? পড়াশোনা কেমন হচ্ছে? সব কিছু ভালো, সব কিছু ঠিক আছে। এখানে এডুকেশনটা কমপ্লিট করে আমি আবার ফিরে যাব। আর তুই চাকরিটা আপাতত কর, আমি গেলে তোকে আর কিচ্ছু করতে হবে না। তোর আমি ভালো ছেলে দেখে বিয়ে দেব। আর নানি আর মায়ের খেয়াল রাখবি। এখন রাখছি, রাত হয়েছে, তুই ঘুমিয়ে পড়। তিশা, আরিয়ান কোথায়? আমি জানি না ও কোথায় যায়, আমায় বলে যায় না। ও কখনোই আমার কথা শোনে না। তুমি যদি ভালো হতে তাহলে ও তোমার কথা শুনতো। তোমার ব্যবহার তো ভালো নয়, তাই ও তোমার কথা শোনেনি। কি বললে? তুমি এ কথা বলতে পারলে? তোমার সামান্য ভুলের জন্য আমার ছেলে আমার থেকে হারিয়ে গেছে। রিয়াজ আমার চোখের মণি, আমার কলিজা ছিল। আমি তো এখন না মরে বেঁচে আছি, আর তার কারণ তো শুধু তুমি। ওটা আমার ভুল ছিল না। তোমার ছেলে আমার কথা শোনে না, এতে আমি কি করব? আমি রিয়াজকে সামলাতে পারছিলাম না। দুজনে যখন তর্কাতর্কি চলছে ঠিক তখন আরিয়ান ভেতরে ঢোকে আর তিশা বেগমকে উদ্দেশ্য করে বলে, তোমরা আবার এই সময় তর্ক করছো? আমায় কিছু বলেনি। তোর মামা বারবার আমাকে পুরনো কথা মনে করায়। আমার ঘরে আগুন লেগেছে, তাই জ্বালাটা আমার হচ্ছে। মামা, কেন বারবার পুরনো কথা বলো? ওই সব কথা বলে তুমি কি তোমার ছেলেকে ফিরে পাবে? ফিরে কি আর পাবো? কিছুটা মনের জ্বালা মেটাই।
দেখতে দেখতে রিয়াজের পড়াশোনা কমপ্লিট হয়ে যায়। সে ফিরে এসে বিজনেস শুরু করবে সেরকম প্রস্তুতি নিচ্ছে। এদিকে পুতুল আজকে অফিসে এসেছে আরিয়ানের সাথে দেখা করতে যায় আর বলে তার কাছেই থাকতো, হারিয়ে যেত না। স্যার আসবো? আরিয়ান তখন ল্যাপটপে বসে কাজ করছিল। আরিয়ান বলল, হ্যাঁ এসো, বসো পুতুল, কিছু বলবে? হ্যাঁ স্যার, আমার 1 সপ্তাহের ছুটির দরকার। 1 সপ্তাহ ছুটি কেন? তোমার কি বিয়ে লেগেছে? আরিয়ানের কথায় পুতুল বলল, এখনও লাগেনি, তবে খুব তাড়াতাড়ি লাগবে। কালকে ভাইয়া আসছে। ভাইয়া এখানে এসে নতুন কোম্পানি খুলবে, ব্যবসা শুরু করবে। সেজন্য ভাইয়া আমাকে থাকতে বলেছে। পুতুলের কথা শুনে আরিয়ান বলল, আরে তোমার ভাইয়াকে আলাদা কোম্পানি খুলতে হবে কেন? তোমার ভাইয়া তো বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে। আমার কোম্পানিতে কাজ করুক, আমার অ্যাডভাইসরি হয়ে। আমার কোম্পানিতে একজন পরামর্শদাতার প্রয়োজন আছে। কোম্পানি লসে চলছে, কিছুদিন আগে অনেক টাকা ক্ষতি হয়ে গেছে। সে যাই হোক, তোমার ভাইয়াকে আমার সাথে দেখা করতে বলো, বিজনেস ব্যাপারে কিছু কথা বলবো। আরিয়ানের কথা শুনে পুতুল বলল, ঠিক আছে, আমি ভাইয়ার সাথে কথা বলবো। 1 সপ্তাহ ছুটি নিও না, আমার কষ্ট হবে। 2 দিনের নাও, তারপর জয়েন করবে। আপনার কষ্ট হবে এই কথা কেন বলছেন? তুমি বুঝবে না, তুমি এখন ছোট। রিয়াজ বাড়ি ফিরে এলে পুতুল বলে, ভাইয়া, আমার বস বলছিল তোমাকে নতুন কোম্পানি খুলতে হবে না, ওনার কোম্পানিতে অ্যাডভাইজার হয়ে কাজ করতে বলেছে। কোম্পানি লসে চলছে। যদি তোমার কাজ ভালো লাগে তাহলে এই কোম্পানি পার্টনারশিপ তোমার সাথে করবে। পুতুলের কথা শুনে রিয়াজ বলল, তাই? এটা খুব ভালো প্রস্তাব। তাছাড়া তোর বসকে আমার ভালো লেগেছে। আমি কালকে তোর সাথে তোর অফিসে যাব, বসের সাথে কথা বলবো। তবে আমি যদি কোম্পানির পরামর্শদাতা হয়ে কাজ করি, তোকে আর কাজ করতে হবে না, তুই বাড়িতে থাকবি। আমি তোর বিয়ে দেব। নানির শরীর ভালো নয়, কখন কি হয়ে যাবে তার ঠিক নেই। নানির নাচ জামাই দেখার ইচ্ছেটা রয়ে যাবে। তখন পাশ থেকে লুসি বেগম বলে, শুধু নাম, জামাই নয়, একসাথে আমি নাত বউ দেখতে চাই। ওটা এখন হবে না, আগে বাড়ি করি, তারপর বিয়ে করব। বউ এসে কোথায় থাকবে? সে তো করতেই হবে, খুব দেরি করিস না। চাকরি পেয়ে গেলি বাড়ি করা শুরু করে দিবি। আজকে রিয়াজ পুতুলের সাথে ওদের অফিসে এসেছে। আরিয়ান তখন অফিসে আসেনি। রিয়াজ তখন পুতুলের পাশে বসেছিল। সেটা খেয়াল করে পুতুলের এক বান্ধবী কেয়া পুতুলকে বলে, এটা কে রে পুতুল? আমার ভাইয়া। তোর ভাইয়াকে তো হেব্বি দেখতে। আমি মনে হয় ওনাকে দেখে ক্রাশ খেয়েছি। কেয়ার কথায় পুতুল বিরক্ত হয়। সে কেয়াকে বলে, তুই যা এখন এখান থেকে। আমার ভাইয়া এসব পছন্দ করে না। ভাইয়া শুনলে খুব রাগ করবে। তোর ভাইয়ের ফোন নাম্বারটা আমাকে দিবি? কেন? আমার ভাইয়ের ফোন নাম্বার নিয়ে কি করবি? তুই বুঝিস না কেন? ভালো লেগেছে মানে প্রেম করব। এবার বুঝতে পেরেছিস হাতারাম? ওরা যখন কথা বলছিল ঠিক তখনই আরিয়ান অফিসে ঢোকে। পুতুল রিয়াজকে নিয়ে ভেতরে ঢোকে। আরিয়ান ওদেরকে বসতে বলে। তারপর আরিয়ান বলে, রিয়াজ, কিছু মনে করো না, আমি নাম ধরে ডাকছি আর তুমি বলছি। আমার মনে হয় আমরা দুজন হয়তো সমবয়সী হব, তাই আমরা বন্ধু। কোনো ব্যাপার নয় স্যার, এটি আবার জিজ্ঞাসা করতে হয়? তুমি কিন্তু আমাকে তুমি বলবে। আমি পুতুলের কাছ থেকে জানতে পারলাম তোমার বিষয়ে, তারপর আমি ওকে প্রস্তাবটা দিলাম। তুমি কি এই নিয়ে কিছু ভেবেছো? ভেবেছি বলেই তো আজকে আপনার সাথে দেখা করতে এসেছি। আমি করব। ঠিক আছে, অসুবিধা নেই, কাল থেকে জয়েন করে নাও। স্যার, একটা শর্ত ছিল। আমি কোম্পানিতে কাজ করব, কিন্তু আমার বোন এই কোম্পানিতে কাজ করতে পারবে না। ও আপাতত বাড়িতেই থাকবে। অনেক কষ্ট করেছে, তাই আমি ওকে কষ্ট দিতে চাই না। ওকে বলেছি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে, তারপর ওর আমি বিয়ে দেব। রিয়াজের কথা শুনে আরিয়ান বলল, তা তোমার কাজ করার সাথে তোমার বোনের কাজ করার কি সম্পর্ক? অনেক তো হলো, ক্ষতি কি? একটু রেস্টে থাকো, তারপর শ্বশুর বাড়ি গিয়ে কাজ তো করতেই হবে। সরি রিয়াজ, তুমি কিছু মনে করো না। তোমার প্রস্তাব আমি মেনে নিতে পারলাম না। তোমার বোন এখানে কাজ করবে, তুমি যে কোম্পানি দেখাশোনা করবে সেটা এখানে নয়, কলকাতায় বালিগঞ্জে।
আর তোমার বোন যেমন এখানে আছে ও এখানেই করবে। আসলে আরিয়ান পুতুলকে চোখের নজরে রাখতে চাইছিল। খুব ভালোবেসে ফেলেছে সে। পুতুলকে কি বলবে তাইও রিয়াজকে এই কথা বলল। আরিয়ান এমনভাবে অনুরোধ করলো, রিয়াজ না করতে পারলো না। এদিকে সেলিম খান সামিরাকে বলল, কিরে, বাড়িতে চুপচাপ বসে আছিস? ডাক্তারি পড়লি অথচ প্র্যাকটিস করছিস না কেন? তুই রোগী দেখবি না? আমার কিছু ভালো লাগছে না। সেটা আবার কীরকম কথা যে কিছু ভালো লাগছে না? যতক্ষণ ও আমাকে ক্ষমা না করে ততক্ষণ আমি ডাক্তারি করব না। তার মানে তুই যদি সারা জীবন রিয়াজকে খুঁজে না পাস তুই ডাক্তারি করবি না, তাই তো? হুম। দেখ, সব জিনিস একটা প্র্যাকটিসের ব্যাপার থাকে। আমি একজন আইনজীবী, আমাকেও নিয়মিত প্র্যাকটিস করতে হয়। তা না হলে আমি আইনের বিষয়গুলো ভুলে যাব। তুইও ঠিকঠাক যদি নিয়মিত প্র্যাকটিস না করিস, চিকিৎসা নিয়ে আলোচনা না করিস, আস্তে আস্তে তুইও ভুলে যাবি। অনেক সাধনা করলে মানুষ তবে ডাক্তার হয়। আমার অনুরোধ, যা হয়েছে ভুলে যা, তুই ডাক্তারি প্র্যাকটিস কর। ভুলতে পারছি না বাবা। ওদের কথা শুনে পাশ থেকে নূরজাহান বেগম বলে, কথাতে আছে, করে ভাবতে নেই ভেবে করতে হয়, আর এখন আফসোস করলে কি হবে? আমি বুঝতে পারছি মা, তুমি আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিও না। আমি চেষ্টা করছি ওকে খুঁজে বের করার। যেভাবেই হোক ওকে খুঁজে বের করব। ওর কাছে ক্ষমা চেয়ে তবে আমি শান্তি পাবো। তা না হলে মরে গিয়েও আমি শান্তি পাবো না। এদিকে পুতুলের বিয়ের সম্বন্ধ চলছে তার নানির এক পরিচিত আত্মীয় ছেলের সাথে। পাত্রপক্ষ আজ পুতুলকে দেখতে আসবে, সেই জন্য সে আজ অফিস যায়নি। রাতের বেলা আরিয়ান ফোন করে পুতুলকে। পুতুল তখন টিভি দেখছিল। আরিয়ানের ফোন পেয়ে পুতুল বলে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। কিন্তু তুমি আজকে অফিস আসোনি কেন? আজকে আমি অফিসে গিয়ে তোমায় দেখতে পেলাম না। ম্যানেজারকে জিজ্ঞাসা করতে বললো তুমি নাকি আজকে আসতে পারবো না। ম্যানেজারকে ফোন করে জানিয়েছো? আর তুমি ছুটির কথা আগে থেকে জানাওনি কেন? আরিয়ানের কথায় পুতুল কি বলবে বুঝতে পারলো না। কিছুক্ষণ ভেবে উত্তর দিল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আসলে হঠাৎ করে ওরা আমায় বলল, তাই আমাকে ছুটি নিতে হলো। হঠাৎ হঠাৎ করে কি হয়েছে? আমাকে দেখতে এসেছিল পাত্রপক্ষের লোকজন। আজকে সকালে আমাকে শোনালো, তাই আমি জানতে পারিনি ছেলে নিজে এসেছিল। ও আচ্ছা, ঠিক আছে, কাল থেকে অফিস চলে আসবে। আমি মনে হয় অফিস যেতে পারবো না। আমি রিজাইন লেটার পাঠিয়ে দেব। কিছুদিন পর আমার বিয়ে হবে। এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলবে? গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবে না? ছেলের বাড়ির লোক বলেছে বিয়ের পর করব। আর কোনো কথা না বলে আরিয়ান কেটে দেয়। সে কি বলবে ভেবে পেল না। বাড়িতে গিয়ে নিজের রুমে চুপচাপ বসে আছে। ঠিক সেই সময় তার মামা সাইমন এলো আর আরিয়ানকে বলল, আরিয়ান, তোর কি হয়েছে? এত মন খারাপ কেন? মামার কথায় আরিয়ানের চোখে জল এসে গেল। এই একটা মানুষই তাকে বুঝতে পারে। খুব ছোটবেলা থেকেই আরিয়ানকে সাইমন নিজের কাছে এনে রেখেছে। তার নিজের ছেলে রিয়াজ যখন হারিয়ে যায় উনি পাগলের মতো হয়ে গিয়েছিলেন। সেই দুঃখ ভোলার জন্য তার বোন নাজিরা বেগম তার ছেলে আরিয়ানকে তার ভাইয়ের হাতে তুলে দিয়েছিল। আরিয়ান খাবার টেবিলে যখন খাবারটা খেলো না, তার মামা সেটা বুঝতে পারল আরিয়ানের কিছু হয়েছে। তাই সে বলল, মামা, তুমি তো আমার অতীত সম্পর্কে সবই জানো। নীলিমা কিভাবে আমার সাথে বেইমানি করলো। আমি সব কিছু ভুলে কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু আমার জীবনে আবার ঝড় এলো। আজকে কিছুদিন হলো একটা মেয়ে আমার অফিসে কাজ করছে। মেয়েটা খুবই গরিবের মেয়ে। তার ভাইয়ার একটা ঝামেলা ছিল। আমি ভালো উকিল দিয়ে তার ভাইয়াকে জামিন করেছিলাম। তারপর তার ভাই ব্যাংক থেকে লোন নিয়ে বিজনেস ম্যানেজমেন্ট পড়েছে, আর এখন আমাদের কোম্পানিতে অ্যাডভাইজার হিসেবে তাকে নিয়োগ করেছি। সে খুব ভালো কাজ করছে, খুব তাড়াতাড়ি আমাদের কোম্পানির ডেভেলপমেন্ট করবে। চৌধুরীদের কোম্পানির সাথে আমাদের যে প্রজেক্ট ক্যান্সেল হয়েছিল, রিয়াজের উদ্যোগে সেটা আবার সাকসেস হয়েছে। খুব তাড়াতাড়ি উনি নিজের কোম্পানি খুলবেন। কিন্তু আমি ওকে হাতছাড়া করতে পারবো না। ওর মেধাকে কাজে লাগাতে হবে। আর তিশা বেগম যেন কিছু জানতে না পারে ওই ছেলেটার ব্যাপারে, কারণ ও তো আমাদের কোম্পানির ভালো চায় না। ও মহিলাকে আমি ঠিক বিশ্বাস করি না। ও আদৌ কি চাইছে, ওর কি মনের কথা আমি বলতে পারবো না। লিলিমা নামক ঝড়টা
ওর জন্যই আমার জীবন এসেছিল। কিন্তু সব থেকে কী জানো, ওর বোনের বিয়ে ঠিক হয়ে গেছে আর আমাদের অফিসে কাজ করবে না। জানি না মেয়েটার বিয়ের কথা শুনে আমার কেন এরকম হচ্ছে। আমার মনে হয় আমি মেয়েটাকে পছন্দ করি, কিন্তু নীলিমা আমার অতীত সেদিনগুলো খুব কষ্টের, আমি ভুলতে পারি না। ও কি সুন্দর আমার সাথে মিথ্যা অভিনয় করে গেল। আমি তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছি না। আমি কি করব মামা? আমি কিছু বুঝতে পারছি না। পুতুলের প্রতি আমি এতটা ফিলিংস অনুভব করি। কিছুটা সময় পেলে ওকে আমি প্রপোজ করতাম, আস্তে আস্তে সব কিছু বলতাম। ওর ভাইয়াও খুব ভালো ছেলে, উনি নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারতেন। সে সময় আমি পেলাম না। আরিয়ানের মুখ থেকে সব কথা শুনে সাইমন বলল, মেয়েটার নাম বুঝি পুতুল, আর পুতুলের ভাইয়ের নাম বুঝি রিয়াজ? ভেঙে পড়িস না আরিয়ান, আমি রিয়াজকে ভুলে তোকে নিয়ে আছি। তোর মধ্যে আমি ওকে খুঁজে পেয়েছি, তাই তোর চোখের জল আমার সহ্য হচ্ছে না। তুই যদি মেয়েটাকে ভালোবাসিস, আমি নিজে মেয়েটার সাথে কথা বলবো, ওর ভাইয়ের সাথে কথা বলবো। তোর মতো ছেলেকে নিয়ে ওরা রিজেক্ট করবে না। আর নীলিমার ব্যাপারটা আমার উপর ছেড়ে দে, ওটা আমি ম্যানেজ করব। তার পরের দিন আরিয়ান তার মামাকে নিয়ে রিয়াজের সাথে দেখা করে। রিয়াজ অফিসে ছিল। রিয়াজকে দেখে আরিয়ান বলে, রিয়া যেটা আমার মামা, ওনার সাথে আলাপ করো। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। সাইমন কোনো উত্তর দেয় না, রিয়াজের মুখের দিকে তাকিয়ে থাকে। রিয়াজকে দেখে তার মনের ভেতর ঝড় ওঠে। রিয়াজ পুনরায় বলে, হ্যালো স্যার, কিছু বলছেন না কেন? সাইমন তখন এক দৃষ্টিতে রিয়াজের দিকে তাকিয়ে আছে। সেটা দেখে আরিয়ান বলল, মামা, রিয়াজ তোমাকে কিছু বলছে, তুমি ওর সাথে কথা বলো। আরিয়ানের কথা ধ্যান ভাঙে। সাইমনকে সে বলে, আমাকে কি বলছিস আরিয়ান? রিয়াজ তোমাকে সালাম করছে, তুমি এর প্রশ্নের উত্তর দাও। আর তুমি কি নিয়ে চিন্তা করছো? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? তুমি বললাম বলে কিছু মনে করো না, তুমি তো আমার ছেলের মতোই। সাইমনের কথায় রিয়াজ মিষ্টি হাসি দিয়ে বলল, ঠিক আছে স্যার। আমি আরিয়ানের মুখ থেকে তোমার বিষয়ে কথা শুনেছি। তুমি বিজনেস ম্যানেজমেন্ট পড়ে আমাদের কোম্পানিতে অ্যাডভাইজার হিসেবে কাজ করছো। খুব ভালো লাগলো এই কথাটা শুনে। অনেক দিন থেকে তোমার সাথে আলাপ করার ইচ্ছে ছিল, আজকে হয়ে গেল। তোমাকে আমার খুব চেনা লাগছে, যেন মনে হচ্ছে তুমি আমার অতি আপন কেউ, খুব কাছের কেউ। খুব চেনা চেনা লাগছে, কিন্তু মনে করতে পারছি না। তোমার মুখটা খুব পরিচিত আমার। তোমার বাড়ি কোথায় বাবা? ওকে আর কোথায় দেখবে, নিশ্চয়ই আমাদের অফিসে দেখেছো। আর তুমি যা বলতে এসেছো বলো। তোমার নাম কি বাবা? আমার নাম রিয়াজ তালুকদার। রিয়াজ তালুকদার তোমার বাবার নাম কি? রিয়াজ ওর বাবার নাম বলতে যাবে কি, তার আগে সাইমনের ফোনটা বেজে ওঠে। সে ফোনটা রিসিভ করে আর তিশা বেগমের কণ্ঠ শোনা যায়। সে বলে, তুমি কোথায় গেছো? আমি আরিয়ানের সাথে অফিসে এসেছি। তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, আমি আজকে রেশমিকে দেখতে যাব। তোমাকে তো কালকে বলা ছিল, তুমি কেন আরিয়ানের সাথে অফিসে গেলে? তুমি তো জানো তোমার শরীর ভালো নয়। আরিয়ান আর আমি যেমন অফিস দেখাশোনা করছি তেমন করব। তোমাকে কে বলছে মাথা গলাতে? ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। সাইমন যাওয়ার আগে রিয়াজকে বলে গেল, তুমি ভালো করে কাজ করো, আমি আবার আসবো। তোমাকে আমার ভালো লেগেছে, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি আমার আপন লোক। তারপর আরিয়ানকে উদ্দেশ্য করে সাইমন বলে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি যখন আছি আমি সব ব্যবস্থা করে দেব। সাইমন চলে গেলে আরিয়ান রিয়াজকে বলে, মামা তোমার সাথে কিছু কথা বলবে। মামা মনে হয় তোমাদের বাড়ি যেতে পারে। ইনি বুঝি তোমার মামা হয়? হ্যাঁ, সম্পর্কে উনি আমার মামা হন, কিন্তু আমার কাছে উনি সব কিছু। আমার বাবা আছে, কিন্তু সে অন্য জায়গায় বিয়ে করেছে, তাই ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমরা দু ভাই। আমার ভাই আমার মায়ের সাথে গ্রামের বাড়িতে থাকে, আর আমি আমার মামার সাথে থাকি। আসলে মামার একটা ছেলে ছিল, সে ছোটোবেলায় হারিয়ে যায়। সে সময় মামা খুব ভেঙে পড়েছিল। খবর পেয়ে মা এসেছিল মামাকে দেখতে। মাকে দেখে মামা কান্নায় ভেঙে পড়ে। তখন থেকে মা আমাকে মামার হাতে তুলে দেয়, আর মা মামাকে বলেছিল, এই আরিয়ানকে মানুষ কর, এই তোমার ছেলের দুঃখ ভুলিয়ে দেবে। সেই থেকে আমি মামা ছায়া মামার সাথে থাকি। এদিকে তিশা বেগমকে সাইমন বলল,
জানো তিশা, আমাদের অফিসে একটা ছেলে কাজ করে, তার নাম আমার হারিয়ে যাওয়ার ছেলে রিয়াজের নামে। আজকে ছেলেটার সাথে আলাপ হলো, খুব মিষ্টি একটা ছেলে, বিজনেস ম্যানেজমেন্ট পড়ে আমাদের কোম্পানিতে কাজ করছে। ওর বোনকে আবার আরিয়ান ভালোবেসে ফেলেছে। সাইমনের কথায় তিশা বেগম একটু চমকে গেল, তারপর বলল, সে কি? আরিয়ানের সাথে তো নীলিমার সম্পর্ক ছিল, এখন আবার বলছে অন্য মেয়েকে ভালোবাসে। নীলিমা একটা মেয়ে নাকি? ও আরিয়ানের জীবনে একটা অভিশাপ। আমি বলেছি তোকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থাই করে দেবো। সাইমনের কথা শুনে তিশা বেগম কিছু বলল না। সে তার পরের দিন রিয়াজের অফিসে গেল। রিয়াজকে দেখে সে চিনতে পারে আর বলে, তুমি এখানে? তুমি কবে জেল থেকে ছাড়া পেলে? তিশা বেগমের কথা শুনে রিয়াজ প্রথমে চিনতে পারেনি। তারপর কিছুক্ষণ ভেবে সে বুঝতে পারলো একে সেলিম খানের বাড়িতে দেখেছে, ওদের আত্মীয় হয়। তারপর রিয়াজ বলল, সে তো অনেকদিন আগেই ছাড়া পেয়ে গেছি। সামিরা বুঝি আপনাকে বলেনি? না, সামিরা আমাকে বলেনি। সামিরা তো আমাকে ফোন করে না, আমি ফোন করলেও তোলে না। কি করছে মেয়েটা কে জানে। ছিলিস তো ভিখারির বাচ্চা, আমি তোকে রাজপ্রাসাদে রেখে এসেছি, সেই মেয়ে এখন আমাকেই পাত্তা দিচ্ছে না। তবে যাই হোক, তুমি একটা নষ্ট ছেলে, তাই আমাদের কোম্পানিতে তোমার কাজ করা চলবে না। তুমি এখন এখানে আসতে পারো, আর আমার সাথে চ্যালেঞ্জ করার চেষ্টা করবে না। এই কোম্পানির 20% আমার নামে করা আছে। এই কোম্পানির আমার শেষ কথা। সাইমনের বাবা আমাকে এই অধিকার দিয়েছেন, তাই আমার কথা শেষ কথা। আশা করি তুমি আমার সাথে একমত হবে। কালকে থেকে তোমাকে যেন এই অফিসে না দেখি। আর তুমি যে একজন জেল খাটা আসামি, আমি সব বলবো এদেরকে। তিশা বেগমের কথা শুনে রিয়াজ তিশা বেগমের মুখের উপর বলল, সরি ম্যাডাম, আপনার অনুরোধ রাখতে পারলাম না। আর আপনি আমার কোনো সমস্যা নন। আরিয়ান স্যার সব জানে, উনি আমার জামিন করিয়ে যান। রিয়াজের কথা শুনে তিশা বেগম রিয়াজকে আপাদমস্তক ভালো করে পর্যবেক্ষণ করলো। তারপর বলল, এই কোম্পানি আমি নিজের হাতে তৈরি করেছি, তাই তোমাকে এই কোম্পানি থেকে আমি তাড়িয়েই ছাড়বো। আপনি চেষ্টা করুন, বেস্ট অফ লাক। আগাম শুভ কামনা রইল। আমি যখন ওখানে কাজ করতাম তখন আপনি আমাকে অনেক কথা বলেছিলেন, শেষ পর্যন্ত না পেরে সামিরাকে দিয়ে কার্যসিদ্ধি করলেন। আমি জানি না আমি আপনার কি ক্ষতি করেছি। আমি সিনিয়র মানুষদের সম্মান করি, আপনাকেও করি, এজন্য আমার ওপর আপনার এত রাগ। তবে মানুষ একবার ভুল করে, বারবার নয়। এবার কিন্তু আমি সেই ভুল থেকে শিক্ষা নিয়েছি। আশা করি মিথ্যে অপবাদ আর আমার নামে দিতে পারবেন না। আমি এই কোম্পানি অ্যাডভাইজার হিসেবে কাজ করছি, তাই আপনার কথায় আমার কিচ্ছু যায় আসে না। তুমি জানো কি আরিয়ানের সাথে তোমার বোনের সম্পর্ক আছে? তোমার বোন একটা ভিখারির বাচ্চা, ও কি করে ভাবলো আরিয়ানকে বিয়ে করবে? তিশা বেগমের কথা শুনে রিয়াজ বিরক্ত হলো। সে তার বোনকে খুব ভালোবাসে। তার বোনের চরিত্র নিয়ে কেউ কথা বললে সে সহ্য করতে পারে না। রিয়াজ রেগে গিয়ে তিশা বেগমের উদ্দেশ্যে বলল, সরি ম্যাডাম, আপনি কিছু মনে করবেন না। আমার বোন এই ধরনের মেয়ে নয়। নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে। আমার বোনের তো বিয়ের দেখাশোনা চলছে, ও তো কখনোই এই কথা বলেনি। তাছাড়া আমার বোনের এত সাহস কোথায় যে কোম্পানির বসের সাথে প্রেম করবে? আমার বোনকে আমি ছোটোবেলার থেকে চিনি, ও কখনোই খারাপ হতে পারে না। আপনি ভুল কিছু শুনেছেন। আপনি আরিয়ান স্যারের সাথে ভালো করে কথা বলবেন, এটা কখনোই সম্ভব নয়। সম্ভব না হলে ভালো, যত তাড়াতাড়ি পারো বোনের অন্য জায়গায় বিয়ে দেবে। আর তোমাকে আমার ভালো লাগেনি, তুমি চেষ্টা করবে অন্য কোনো কোম্পানিতে জব করার। এই ব্যাপারে আমার সাইমন বা আরিয়ান যেন কিছু না জানে। তুমি একটা চরিত্রহীন ছেলে, জেলখাটা আসামি। তিশা বেগমের কথা রিয়াজ বলল, সরি ম্যাডাম, আপনি যা ইচ্ছে বলতে পারেন না, এতে আমার কোনো সমস্যা নেই। আপনার অনুরোধ আমি রাখতে পারলাম না। আমার বোনের বিয়ে আমি অন্য জায়গায় দিয়ে দেবো, কিন্তু এই কোম্পানি থেকে রিজাইন দেওয়ার প্রশ্ন ওঠে না। এই কোম্পানির জন্য আমি অনেক পরিশ্রম করেছি। আজ 3 বছর কোম্পানির সাথে আমার চুক্তি হয়েছে। আমার মেধা, আমার পরিশ্রম সবটাই আমি দিচ্ছি, তাই এত সহজে আমি হাল ছেড়ে দেব না। এই লুপ্ত হয়ে যাওয়া কোম্পানিকে আমি আবার দাঁড় করানোর চেষ্টা করেছি।
চৌধুরী খান্না কোম্পানিদের সাথে ডিল করিয়েছি আমি। কয়েকশো কোটি টাকা আমাদের কোম্পানি লাভ করেছে। আর আপনি বলছেন আমাকে রিজাইন দিতে? ইম্পসিবল। আপনার সমস্যা থাকতে পারে, আমাকে ভালো না লাগতে পারে, কিন্তু কোম্পানির জন্য আমি আপনার কথা শুনবো না। এরপর আপনার যা করার আছে আপনি করে নেবেন। তিশা বেগম রেগে বাড়ি ফিরে আসে আর মনে মনে বলে, তোকে আমি একবার ট্রেনে ফেলে এলাম, একবার তোকে জেলে ঢোকাবো বলে সামিরাকে কাজে লাগালাম, তুই 2 বার রক্ষা পেয়ে গেলি। এবার তো তোকে আর ছাড়বো না। তোদের পরিবারের ওপর যে আমার প্রচুর রাগ, তোদের এই পরিবারের ক্ষতি না করে আমি তো যাচ্ছি না। তোদের এই বংশকে আমি নির্বংশ করব। তোর বাবার জন্য আমাকে অনেক মূল্য দিতে হয়েছে, আমার সম্মান নিয়ে খেলেছে। তোদের এই পরিবারকে আমি শেষ করব, তবে আমি পৃথিবী থেকে বিদায় নেব। তারপর সে সামিরাকে ফোন করে। সামিরা তখন ফোনেতে গান শুনছিল। সে ফোন রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? মালিকুল আসসালাম, কিন্তু আমি ভালো নেই। ভালো নেই মানে? কি হয়েছে তোমার? কত বড় কোম্পানির মালিক তুমি, কিসের দুঃখ তোমার? আমার জীবনে একটা অভিশাপ আছে, সেটাকে পৃথিবী থেকে সরানোর জন্য বারবার চেষ্টা করছি, কিন্তু পারছি না। এবার তাকে সরাতেই হবে, আর এ ব্যাপারে তোর সাহায্য দরকার। এর আগেও তো সাহায্য করেছিলিস, কিন্তু সেবারে কিছু কাজ করতে পারিসনি। এবার তোকে আমার জন্য এই কাজটা করতে হবে। এর জন্য তোকে আমি ভালো উপহার দেব। তিশা বেগমের কথা সামিরা কিছু বুঝতে পারল না। সে বলল, আন্টি, আমি কি তোমার কথা বুঝতে পারলাম না, তুমি খুলে বলো। তোদের বাড়িতে যে ছেলেটা কাজ করতো রিয়াজ, কে তুই অপবাদ দিয়ে জেলে ঢুকিয়েছিলিস, সে এখন কোথায় জানিস? না, জানি না আন্টি। এখন কোথায়? সে এখন আমাদের কোম্পানিতে কাজ করছে। শুনেছি জেল থেকে ছাড়া পাওয়ার পর ও দিল্লি থেকে বিজনেস ম্যানেজমেন্ট পড়ে আমাদের কোম্পানিতে অ্যাডভাইজার হিসেবে কাজ করছে। আমাদের কোম্পানিটা খুব খারাপ অবস্থায় ছিল। রিয়াজ নাকি অনেক সাহায্য করে কোম্পানিকে তুলেছে। এতে আমাদের পরিবার খুব খুশি হয়েছে, কিন্তু আমি খুশি হতে পারিনি। এই ছেলেটাকে আমি সহ্য করতে পারছি না। আর সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হলো, ওর একটা বোন আছে, তাকে নাকি আরিয়ান ভালোবাসে। সে আবার বিয়ে করার কথা ভাবছে। এ তো আমি হতে দেব না। না, আমি ছাড়বো না ওকে। যেভাবেই হোক আমাদের কোম্পানি থেকে ওকে তাড়াতেই হবে। ওকে সেবারে ধর্ষণের কেসে ফাঁসানো হয়েছিল, এবার চুরির কেসে ফাঁসাতে হবে। তা না হলে ওকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। ও বারবার আমার চোখের সামনে চলে আসছে, আমি সহ্য করতে পারছি না। ওর লাশ দেখে তবে আমার মনে শান্তি আসবে। আর তোকেই দায়িত্ব নিতে হবে সামিরা। তোর জন্য আমি অনেক কিছু করেছি। তুই একটা অনাথ মেয়ে ছিলিস, তোকে আমি ওই পরিবারের হাতে তুলে দিয়েছি, যার জন্য তুই আজকে ডাক্তার হতে পেরেছিস। তোকে তাই আমার কথা রাখতেই হবে। ওই ছেলেটাকে তোকে খুন করতে হবে। আর এটাই হবে আমাকে দেওয়া তোর সেরা উপহার। পরে আমি কোম্পানির 30% অংশ তোর নামে লিখে দেব। তুই আর না বলিস না। এখন তুই তো সবই জেনে গেছিস, তোর পরিচয়। আমার ভাই ভাবি সব কিছু আমাকে বলেছে। ভালো হয়েছে, মিথ্যা আর কদিন চাপা থাকবে? একদিন তো বলতেই হবে। তুই জেনে যাওয়ার পরও যে ওই পরিবারের সাথে আছিস, শুনে খুব খুশি হলাম। তবে আমি যে কাজটা দিয়েছি সেটা তোকে করতেই হবে। প্লিজ সামিরা, তুই আর না করিস না। তুই ওকে ভালোবাসার জালে ফাঁসা, অভিনয় কর, আর তুই ডাক্তারি পন্থা অবলম্বন কর। ওকে আস্তে আস্তে তুই বিষ দিয়ে মেরে ফেল, যাতে ওর মৃত্যুর কোনো প্রমাণ না পাওয়া যায়। তিশা বেগমের কথাগুলো এতক্ষণ মন দিয়ে শুনল সামিরা। তারপর বলল, আন্টি, তুমি তো এতক্ষণ ধরে অনেক কথাই বললে, এবার আমি বলি। কিছু প্রশ্ন আছে আমার মনে, তুমি আগে বিষয় ক্লিয়ার করো। সামিরার কথা শুনে তিশা বেগম বলল,
কি জানতে চাস বল? তুমি কিন্তু আমাকে সব সত্যি বলোনি। যদি সত্যি বলো তবে আমি এই কাজটা করব। তুমি তো জানো রিয়াজকে ফাঁসাতে গিয়ে আমি বিপদে পড়েছি, এমনকি আমাকে জেলে পর্যন্ত যেতে হয়েছে। তাই এবার আমি ভালো করে এই কাজটা করব। তার আগে তুমি বলো, তুমি কেন রিয়াজকে মারতে চাইছো, কেন ক্ষতি চাইছো? ও তো তোমাকে কখনো কিছু বলেনি, তুমি তো ওকে চিনতে না। তুমি তো আমাদের বাড়িতে প্রথম দেখেছিলে, তখন থেকেই তোমার ওকে ভালো লাগেনি। তুমি ওকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আমাকে উত্তেজিত করতে। এখন আবার তুমি আমাকে প্রস্তাব দিচ্ছ যাতে আমি ক্ষতি করি। তুমি এবার আমায় খুলে বলো, অতীতে কিছু ঘটনা আছে যার জন্য তুমি ওর ওপর এত বিরক্ত? যদি জানতে পারি তাহলে কাজটা করার আমার সুবিধা হবে, আর তুমি যা বলছো আমি তাই করব। সামিরার মুখ থেকে এই কথা শুনে তিশা বেগম বলল, হ্যাঁ, কিছু তো ঘটনা আছে। তুই জানিস রিয়াজ এই তালুকদার বংশের সন্তান, সাইমন তালুকদারের একমাত্র উত্তরাধিকার। সাইমনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। ওদের কোম্পানিতে কাজ করতো আমার বাবা। আমাকে দেখে সাইমনের বাবার ভালো লেগে যায়, আমাকে তার ছেলের বউ বানাতে চেয়েছিল। কিন্তু সাইমন হঠাৎ বাড়িতে জানায় সে অন্য একটা মেয়েকে ভালোবাসে। সাইমনের বাবা আপত্তি করেছিল, কিন্তু সাইমনের মা তার ছেলেকে খুব ভালোবাসত। সে সাইমনের বাবাকে বুঝিয়েছিল যে ছেলে যাকে চাইছে তাকে বাড়ির বউ করে মেনে নাও। ওদের জীবন, ওরা যদি ভালো থাকে সেখানে আমাদের আপত্তি করার কিছু নেই। তারপর সাইমনের বাবাও সাইমনের মা আয়েশাকে মেনে নেয়। কিন্তু আমি এই ঘটনাতে খুব অপমানিত বোধ করি। পরবর্তীকালে আমারও বিয়ে হয়ে যায়, কিন্তু সে বিয়ে আমার টেকে না। আমি ফিরে আসি, তার কারণ আমার শ্বশুর বাড়িতে খবর যায় আমার নাকি একবার বিয়ে ঠিক হয়েছিল। আমার কিছু সমস্যার জন্য তারা আমাকে তাদের বউ হিসেবে মেনে নেয়নি। এই কথাটা আমাকে কুড়ে কুড়ে খায়। তাই আর আমি দ্বিতীয়বার বিয়ে করতে চাইনি। আমার ইচ্ছে ছিল যেভাবেই হোক এই সাইমন তালুকদারের ক্ষতি করার। সেই মতো আমি সাইমনের বাবার সাথে দেখা করি। উনি আমাকে পছন্দ করতেন। তখন আমার বাবা অসুস্থ, চাকরি ছেড়ে দিয়েছে। আমি ওনাকে বলি যাতে ওনাদের কোম্পানিতে আমাকে চাকরি দেয়। উনি আমার অনুরোধ ফেলতে পারেননি। ও ওদের কোম্পানিতে আমাকে একটা কাজ দেয়। এইভাবে আমি সাইমনের কাছাকাছি থাকার চেষ্টা করি। সাইমনের সাথে রিয়াজের মা আয়েশাকে আমি সহ্য করতে পারতাম না। ওর জন্য আমার জীবন থেকে সাইমন চলে গেল। রিয়াজ তখন ছোট। সাইমন আয়েশা আর রিয়াজকে খুব ভালোবাসত। ওদের এই সুখী দাম্পত্য জীবন দেখে আমি হিংসা করতাম। আমারও তো হতে পারতো এরকম একটা সুন্দর ছেলে, আমিও তো পেতে পারতাম সাইমনকে, কিন্তু সেটা হয়নি। তারপর আমি ওদের কোম্পানির ড্রাইভার আজাদকে কাজে লাগাই আমার ইচ্ছা পূরণ করার জন্য। আমি রিয়াজের মা অর্থাৎ আয়েশার কাছে খবর পাঠাই সাইমনের সাথে আমার অবৈধ সম্পর্ক আছে। আয়েশা প্রথমে বিশ্বাস করতে চায় না। তারপর সে কিছু প্রমাণ চেয়েছিল। আমি কিছু প্রমাণ আজাদের হাত দিয়ে আয়েশার কাছে পাঠিয়ে দিলাম। সাইমন তখন অফিসে কাজ করছিল, ও ঘুমিয়ে পড়েছিল। তার কারণ জলের সাথে আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। আর সেই সুযোগটা কাজে লাগাই আমি। ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে কিছু ছবি তুললাম। আর আজাদ আয়েশা বেগমের কাছে পাঠায়। আয়েশা বেগম খুব শান্ত আর নিরীহ মহিলা ছিল। ও সাইমনকে খুব বিশ্বাস করতো আর সে সাথে ভালোবাসতো। সাইমন বেগম সহ্য করতে পারেনি, সে আত্মহত্যা করে। এই ঘটনায় সাইমন খুব ভেঙে পড়ে। আমি তো ভাবলাম এবার বোধহয় আমার জায়গাটা হবে, কিন্তু না। সাইমন এতটাই ভেঙে পড়েছিল সে টানা 6 মাস ঘরবন্দি ছিল। তারপর
আস্তে আস্তে রিয়াজের মুখ চেয়ে শক্ত হয়। তারপর সাইমন ঘোষণা করে সে আর কোনো দিন বিয়ে করবে না, সে রিয়াজকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেবে, কারণ আয়েশা ছাড়া জীবনে আর কোনো নারী অগ্রাধিকার পাবে না তার। আমি কিন্তু হাল ছাড়িনি, আমি সাইমনের সাথে আঠার মতো লেগে থাকতাম। তখন আমি প্রতিশোধ নেওয়ার জন্য সাইমনকে বলি, রিয়াজের দায়িত্ব আমাকে দাও, আমি ওকে মায়ের মতো ভালোবাসবো সাইমন। ওর বাবা রাজি হয়। তারপর থেকে রিয়াজ আমার কাছেই থাকতো। একদিনকে ট্রেনে করে রিয়াজকে নিয়ে যাচ্ছিলাম, আমি রিয়াজকে ট্রেনের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসি। আমি জানি রিয়াজকে ওরা খুঁজে পাবে না। সাইমন ছেলের জন্য পাগল হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে। আমি মন দিয়ে ওর সেবা করি, কিন্তু তারপরেও সাইমন আমাকে বিয়ে করেনি। রিয়াজের জন্য খুব ভেঙে পড়ে। ও তার বোন আরিয়ানকে তার মামা অর্থাৎ সাইমনের হাতে তুলে দেয়। আরিয়ান, ওরা দুই ভাই। ওর বাবা বিয়ে করে অন্য জায়গায় সংসার করে। আরিয়ানের মা শাবানা সেজন্য আরিয়ানকে তার ভাইয়ের হাতে তুলে দিয়ে বলে, এই তোমার সন্তান, একে মানুষ করো। আমার স্বপ্ন সব শেষ হয়ে গেল। আমি সারা জীবন শুধু সাইমনের সেবা করে গেলাম, আর কিচ্ছু পেলাম না। ও আজও আমায় বিয়ে করেনি, ভালোবাসা তো দূরের কথা। সাইমনের একবার খুব শরীর খারাপ হয়েছিল, আমি মন দিয়ে ওর সেবা করেছিলাম। সাইমন খুশি হয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো আমার কথা আমি ওকে বলবো, কিন্তু না, সাইমন তার আগেই বলে দিল, তুমি অনেক কিছু করেছো আমার জন্য, কিন্তু কখনো আমার অর্ধাঙ্গিনী তুমি হতে পারবে না। আমি তোমাকে কিছু টাকা দিতে পারি, তার চেয়ে বেশি কিচ্ছু নয়। আমি শুধু ওদের বাড়িতে দাসবৃত্তি করে গেলাম। সাইমনকে একদিন বলেছিলাম, আমি তোমার পরিবারের জন্য এত কিছু করছি, তুমি তো আমায় কিছু দিলে না, সমাজে আমার একটা পরিচয় দাও। তারপর সাইমন ওর বাবার অনুরোধে ওর কোম্পানির 20% শেয়ার আমার নামে লিখে দিয়েছে। ও কখনো আমার কাছে আসেনি, না আমাকে কখনো আদর করেছে। তাই আমি কি দাবি ওর কাছে দাঁড়াবো? আমি ওকে ভালোবাসি, শুধু এটা আদৌ গ্রাহ্য হবে তো সেটা? এই পরিবারে তাই আমার এত রাগ, এই রিয়াজকে পেলে সাইমন তো আবার নাচতে শুরু করবে। আমি চাই না সাইমনের জীবনে রিয়াজ ফিরে আসুক, তাই তার আগেই রিয়াজকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিতে চাই। এই দায়িত্বটা আমি তোকে তুলে দিলাম। তুই তোর রূপ যৌবন সব দিয়ে রিয়াজকে আকর্ষণ করার চেষ্টা কর। পুরুষ মানুষ তো। আমি না হয় হেরে গেছি সাইমনের জেদের কাছে, কিন্তু আমি চাই না তুই রিয়াজের কাছে হেরে যা। তুই আমার বান্ধবীর মেয়ে, তোর মায়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, ও আমার কাছে আমার ছোট বোন ছিল। তিশা বেগম সব কিছু বললেও এই আজাদের সাথে সামিরার কি সম্পর্ক সেটা সম্পূর্ণ গোপন রাখলো। তিশা বেগমের মুখ থেকে এসব ঘটনার কথা শুনে সামিরা বলল, ঠিক আছে আন্টি, আমি রাজি আছি। আর কালকে আমি রিয়াজের সাথে দেখা করছি, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। তুমি হেরে গেলেও আমি কিন্তু জিতে দেখাবো। সামিরা প্রথমে সাইমনের সাথে দেখা করে আর বলে, আঙ্কেল, আমি সামিরা, আমাকে নিশ্চয়ই আপনি চেনেন। তোমাকে আবার চিনব না? তুমি তো সেলিমের মেয়ে সামিরা। সেলিমের সাথে একসময় আমার ভালো বন্ধুত্ব ছিল, এখন আর নেই। এখন কি করছো তুমি? আমি একজন MBBS ডাক্তার। ও তাই নাকি? খুব ভালো। আঙ্কেল, একটা অনুরোধ নিয়ে এসেছিলাম, যদি আমার অনুরোধ রাখেন তাহলে আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। সামিরার কথা শুনে সাইমন বলল, অনুরোধ? কিসের অনুরোধ? আমায় তুমি খুলে বলো সামিরা। আপনাদের কোম্পানির জন্য একজন পার্সোনাল ডাক্তার লাগবে, যাতে আপনাদের কোম্পানি এমপ্লয়িদের চিকিৎসা করা হয়, এমনকি তাদের পরিবারের সদস্যরাও যেন সুযোগ পায় এই চিকিৎসায়। তাই বলছিলাম, এই সুযোগটা যদি আমাকে দেন আমি খুব খুশি হই।
আমি এই সবে ডাক্তারি পাশ করে বেরিয়েছি, এখনও সেভাবে চিকিৎসা শুরু করিনি। আপনাদের কোম্পানি থেকেই আমার এই চিকিৎসা শুরু করতে চাই। প্লিজ আঙ্কেল, আপনি না বলবেন না। আমি যা দেবেন তাই আমি নেব। সামিরার কথায় সাইমন হাসতে হাসতে বলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এমনিতে আমাদের কোম্পানিতে যে ডাক্তার আছে তার বয়স হয়েছে, সে ঠিকঠাক চিকিৎসাটাই করতে পারছে না। তোমারও বয়স তো কম, নতুন ডাক্তারি শিখেছো, তুমি হলে তো ভালোই হবে। আমি আরিয়ান আর রিয়াজদের সাথে কথা বলে নেব, তুমি কাল থেকে জয়েন করতে পারো, কেমন? আর টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি আগের ডাক্তারকে যা দিতাম তোমাকে সেই টাকাটাই দেব। শুধু আমার এমপ্লয়ীদের তুমি একটু ভালো করে চিকিৎসা করো, কারণ এই কর্মচারীরা আমার সন্তান। ওরা ভালো থাকলে তবেই আমার কোম্পানি ভালো থাকবে, আর কোম্পানি ভালো থাকলে আমিও ভালো থাকবো। সামিরা সাইমনের কাছ থেকে ঠিকানা নিয়ে রিয়াজের অফিসে যায়। রিয়াজ তখন অফিসে কাজ করছিল। সামিরা কোনো পারমিশন না নিয়ে রিয়াজের কেবিনে ঢোকে। সামিরাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রিয়াজ বলে, কি ব্যাপার, তুমি এখানে? তুমি কি ভেবেছিলে আমি তোমায় খুঁজে পাবো না? আমার অত সময় নেই তোমার মতো মেয়েকে নিয়ে ভাবার। তোমার সময় না থাকলেও আমার আছে। শুনলাম তোমার অফিসে তোমার কোম্পানিতে ডাক্তার লাগবে, সেজন্য আমি এসেছি। হো, তাই বুঝি। তা তোমাকে কে পাঠিয়েছে? তোমার বাবা, সাইমন আঙ্কেল। কি কি বলছো কি তুমি? সাইমন স্যার কেন আমার বাবা হতে যাবে? রিয়াজের কথায় সামিরার ধ্যান ভাঙে। সে জিভে কামড় দিয়ে বলল, সরি, ভুল হয়ে গেছে। আমি সাইমন আঙ্কেল আর আরিয়ান ভাইয়ের সাথে কথা বলেছি, ওরা রাজি আছে। আমি কাল থেকে জয়েন করছি। অত কষ্ট করে ডাক্তারি পড়লাম, তাই আমার প্রথম কাজ হবে আপনার কোম্পানির গরিব এমপ্লয়ারদের ভালো করে চিকিৎসা দেওয়ার। হো, তাই বুঝি। তা ওদের সাথে যখন কথা বলছো তখন এখানে এসেছো কেন? আমি যে কোম্পানির দায়িত্বে আছি আর যে ডিপার্টমেন্ট, এখানে তোমাকে দরকার নেই। রিয়াজের কথা শুনে সামিরা ন্যাকামি করে বলল, অত রাগ করছো কেন সোনা? তোমার কাছে আমাকে থাকতে দাও। কেন তোমাকে আমার কাছে থাকতে দেব? তার মানে তুমি আমার নামে আবার মিথ্যে বদনাম দেবে বলে? সে ঘুরে বালি। এবার আর আমি ভুল করব না। তুমি আমার অফিস থেকে চলে যাও। সামিরা ছুটে গিয়ে রিয়াজকে জড়িয়ে ধরে আর তার গালে কিস করে বলে, সরি রিয়াজ, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি মাথা ঠিক রাখতে পারিনি। তিশা আন্টি বারবার আমাকে তোমার বিরুদ্ধে উত্তেজিত করছিল। আমি কি করব ঠিক করতে পারছিলাম না। প্লিজ রিয়াজ, তুমি যা বলবে আমি তাই মেনে নেব। শুধু আমাকে তুমি ক্ষমা করে দাও আর আমাকে তোমার কাছে থাকার সুযোগ দাও। আমি কথা দিচ্ছি, যত যাই হোক তোমাকে ছেড়ে আমি যাব না। আমি তোমায় খুব ভালোবাসি রিয়াজ। সামিরার কথা শুনে রিয়াজ হাসতে থাকে আর হাসতে হাসতে বলে, কবে থেকে সেটা ফিল করছো? যেদিন পুলিশ তোমাকে আমাদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়েছিল, সেদিন আমার খুব কষ্ট হচ্ছিল। কাজটা করার পর আমার মনে হয়েছিল আমি ঠিক কাজ করিনি। তারপর যখন কোর্ট আমায় জেরা করলো, সেদিন আমি ভেঙে পড়েছিলাম। এত বাজে কথা ওরা আমায় জিজ্ঞেস করেছিল। সেদিন আমি অনুভব করেছিলাম তোমার নামে মিথ্যে ধর্ষণের কেস দিয়ে আমি নিজেই ফেঁসে গেলাম। আমার ডাক্তারি লাইফে এত অশ্লীল শব্দ আমাকে শুনতে হবে, আমি সেটা কল্পনাও করতে পারিনি। তারপর কোর্ট যখন আমাকে মিথ্যে বলার জন্য যে লোক জরিমানা করলো, সেদিন আমার কোনো কষ্ট হয়নি, কষ্ট পেয়েছিলাম। আর তোমার জন্য তোমার কাছে ক্ষমা চেয়ে তবে আমি শান্তি পাবো। তাই আমি ছাড়া পাওয়ার পর তোমার বাড়ি গিয়েছিলাম। তোমার মা আর নানি ওরা আমাকে অপমান করে অনেক কষ্টে। তোমার বোনের সাথে কথা বলেছিলাম, কিন্তু তোমার সাথে দেখা করার আমি সুযোগ পাইনি। আমার দরকার ছিল তোমার সাথে কথা বলার আর তোমার কাছে ক্ষমা চাওয়ার। আমি যে এখানে কাজ করি খবরটা কে তোমায় দিয়েছে? তিশা আন্টি বলেছে। তিশা আন্টি আর কি কি বলেছে? আজকে আমি তোমাকে সব সত্যি কথা বলবো, যা তোমার জীবনের সঙ্গে জড়িত। সেজন্য তো আমি তোমার কাছে এসেছি। কি কথা বলতে আমার কাছে এসেছো? তুমি জানো কি তুমি? সামিরা কথাটা বলতে যাবে কি, তার আগে রিয়াজের ফোনটা বেজে ওঠে। রিয়াজ ফোনটা রিসিভ করে আর বলে, হ্যাঁ,
কি খবর? ওরা কিছু পরিকল্পনা করছে। ঠিক আছে, তুই খোঁজ নে, আমি দেখছি। রিয়াজ ফোন কেটে দেয়। তারপর সামিরাকে উদ্দেশ্য করে বলে, কি যেন বলছিলে আমাকে? কি সত্যি কথা বলবে আমার জীবনের সাথে কি জড়িত? রিয়াজ যখন ফোনে কথা বলছিল সামিরা তখন একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল। রিয়াজ আবার বললে সামিরার ধ্যান ভাঙে। সামিরা তখন ন্যাকামি করে গানের সুরে বলে, কি যে কথা আমি বলতে এলাম, বারে বারে কেন ভুলে যাই। কথাটা বলে সামিরা রিয়াজকে জড়িয়ে ধরতে গেলে রিয়াজ সামিরার গালে সপাট একটা চড় বসিয়ে দেয় আর দাঁত কটমট করে ঝাঁঝালো স্বরে বলে, ন্যাকামি করে জায়গা পাওনি, আবার এসেছো আমার ক্ষতি করতে। এবার আমি তোমায় ছাড়বো না। দেখো আমি তোমায় কি করি। আমি থানায় ফোন করছি। কথাটা বলে রিয়াজ থানায় ফোন করতে গেলে সামিরা রিয়াজের হাত ধরে ফেলে আর আকুতি ভরা স্বরে বলে, তুমি বিশ্বাস করো রিয়াজ, আমি তোমার ভালো চাই। আমি মানছি আমি অপরাধী, তোমার বদনাম করা আমার উচিত হয়নি। আমি কিন্তু এবার তোমার ক্ষতি করতে আসিনি, তোমাকে কিছু সত্যি কথা বলতে এসেছি। সামিরার কথা শুনে রিয়াজ বলল, সামিরা, একবার যদি কেউ কারোর চোখে নিচু হয়ে যায় সে কিন্তু আর সেই জায়গায় ফিরে আসে না। তাই তুমি কখনোই আমার জায়গায় মহৎ হতে পারবে না। তুমি আমার চোখে অনেক নিচু হয়ে গেছো। তাই তুমি যতই চেষ্টা করো আমার মন কখনো তুমি পাবে না। আমি তোমায় পছন্দ করি না মানে পছন্দ করি না। তুমি এখান থেকে বেরিয়ে যাও, আর কখনো আমার সামনে আসবে না। আর তুমি কিছুক্ষণ আগে আমার সাথে যে কাজটা করলে ওটা আমার পছন্দ নয়। যদিও আমার সিসিটিভি ক্যামেরায় সেটা ধরা পড়েছে, তা না হলে তোমাকে বিশ্বাস নেই। হয়তো বলবে আমি তোমাকে জোর করছি। আমাকে আর নিচে নামিও না তুমি। যদি তুমি প্রকৃত আমাকে ভালোবাসো তাহলে আমার ভালোর জন্য তুমি এখান থেকে চলে যাও। রিয়াজের কথা শুনে সামিরা বলল, তুমি যতই যাই করো আমি তোমাকে ছেড়ে যাব না, মানে যাব না। তোমার যা করার আছে করে নাও। ঠিক আছে, আমি পুলিশকে ফোন করছি। আর তোমার কি করতে পারি তুমি সেটা দেখে নাও। রিয়াজ পুলিশকে ফোন করে সেখানে আসতে বলে। পুলিশ এলে রিয়াজ বলে, স্যার, এই মেয়েটা জোর করে আমাদের অফিসে ঢুকেছে আর আমাদের অফিসের কাগজপত্র চুরি করে অন্য কোম্পানিতে দিতে চাইছে। এখানে অনেক গোপন নথি আছে। আমাদের কোম্পানির অনেক কাগজপত্র সব কিছু অন্য কোম্পানিকে বিক্রি করতে চাইছে। অনেক টাকা নিয়েছে, এগুলো তো বেআইনি বলুন। উনি আমাদের কোম্পানির কেউ নয়, আমাদের স্যারের রিলেটিভ হয়। সেই সুযোগটা কাজে লাগিয়েছে। যেহেতু আমি কোম্পানির একজন অ্যাডভাইজার এবং কোম্পানির জন্য অনেক কিছু করছি, তাই আমার অনুরোধ এই মহিলাকে শাস্তি দেওয়া হোক আর এই মহিলা যেন আমাদের এই কোম্পানির সামনে আর না আসে। পুলিশ রিয়াজের মুখ থেকে এসব কথা শুনে সামিরাকে ধরে নিয়ে যায়। সামিরা কিছু না বলে রিয়াজের মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর সে পুলিশের সাথে চলে যায়। খবর পেয়ে তিশা বেগম সামিরার সাথে দেখা করে আর সামিরাকে বলে, সামিরা, তোকে আমি কি বললাম আর তুই কি করলি? তিশা বেগমের কথা সামিরা বিরক্ত হলো আর বলল, আমি কি করে জানবো দিয়া যে আগে থেকে সব ব্যবস্থা করে রাখবে? আমি শুধু ওর সাথে কথা বলতে গিয়েছিলাম। ও যে আগে থেকে পরিকল্পনা করেছে সেটা আমি জানি না। তুই কি তাহলে সব বলে দিয়েছিস? আমি কেন সব বলবো? আমি কোনো কথা বলার সুযোগই পাইনি। আমি যাবার সাথে সাথে ও পুলিশকে ফোন করে আর আমাকে ফাঁসিয়ে দেয়। আমি কি করব বলো? এই নিয়ে আমার 2 বার জেলে আসা হয়ে গেল। তোমার কথা শুনতে গিয়ে আমার মান সম্মান সব চলে গেল। আমি যে একজন ডাক্তার, কেউ সেটা বিশ্বাসই করবে না। আর সবাই আমাকে বলবে আমি একজন জেলখাটা আসামি। পরপর 2 বার জেল খেটে আমি আবার বিশ্ব রেকর্ড করব। বাবা মা যদি শোনে তো আমি আবার জেলে গেছি, তারা কি ভাবে বলো? ওরা আর আমাকে বিশ্বাস করবে না। প্রথমবার যদিও ক্ষমা করেছে, দ্বিতীয়বারে ওরা আমাকে তাড়িয়ে দেবে। আমি সেই নিয়ে চিন্তা করছি। তার মানে তুই হেরে যাবি? না না, আমি হারতে শিখিনি। তুমি সাইমনের কাছে হেরে যেতে পারো, তার অর্ধাঙ্গিনী হতে পারোনি, তার বাড়ির দাসী হয়ে গেলে। আমি কিন্তু সেটা করব না। আমি কিন্তু রিয়াজের অর্ধাঙ্গিনী হয়েই ছাড়ব। এটা আমার চ্যালেঞ্জ। তার জন্য আমাকে যা করতে হবে তাই করব। তুই যা ইচ্ছে তাই করতে পারিস, শুধু আমার কার্যসিদ্ধ হলেই চলবে। আমি এই বংশ সর্বনাশ করে তবেই ছাড়বো। কথাটা বললে তিশা বেগম চলে যায়। এদিকে আরিয়ান রিয়াজের সাথে দেখা করতে এলো। আরিয়ান রিয়াজকে বলল, কী সব শুনছি রিয়াজ?
রিয়াজ তখন ল্যাপটপে বসে কাজ করছিল। আরিয়ানের কথায় রিয়াজ বলে, কেন, কি হয়েছে? তুমি কি সামিয়ার সাথে রিভেঞ্জ নিলে? আরিয়ানের কথায় রিয়াজ হাসতে হাসতে বলল, হতে পারে, সুযোগটা এসে গেল তাই কাজে লাগালাম। ও কিন্তু কিছু কমেন্ট করলো না, আমি শুনলাম। ও কোনো প্রতিবাদ না করে পুলিশের সাথে চলে গেল। এর কারণ ঠিক আমি জানি না। আপনি না জানলেও স্যার আমি কিন্তু জানি। তুমি কি জানো রিয়াজ? ওই যে বললেন, সামিরা কোনো প্রতিবাদ না করে পুলিশের সাথে চলে গেল, তার কারণটা আপনি না জানলেও আমি কিন্তু জানি। কেন চলে গেল? প্রতিবাদ করার মতো কোনো কারণ ছিল না, তাই চলে গেল। না অন্য কিছু ব্যাপার আছে যা তুমি আমায় বলতে চাইছো না? তার কারণ আমি নিজেও জানি না। তুমি সব জানো, শুধু আমায় বলছো না। থাক না কিছু সিক্রেট, আস্তে আস্তে প্রকাশ্যে আসবে, একটু ধৈর্য তো ধরতেই হবে। আমি সামিরাকে চিনি। আমি পুতুলের মুখ থেকে শুনেছি তোমার নামে সামিরা মিথ্যা অভিযোগ করেছে। ও তোমার সাথে যেটা করেছে সেটা ঠিক করেনি। তবে ওকে চালনা করে তিশা বেগম। সবার আগেই ও মহিলাকে পুলিশের হাতে ধরিয়ে দিলে ভালো হয়। আরিয়ানের কথা শুনে রিয়াজ হাসে, সে কিছু বলে না। এদিকে সেলিম খান সব শুনে সামিরার সাথে দেখা করতে আসে। সামিরা বলে, বাবা, আমার জামিনের জন্য কিছু করতে হবে না। আমি তো ভালোই আছি। যখন ছাড়ার কথা তখন আমাকে ছাড়বে। সামিরার মুখ থেকে এই কথা শুনে সেলিম খান বলল, কেন তুই একথা বলছিস? গতবার তোর দোষ ছিল, একটা নিরীহ ছেলে তার তোর জন্য জেল খাটলো, কিন্তু এবারে তোকে কোন দোষ নয়। তুই আজ যা করিস কোম্পানি থেকে চুরি করবি এটা আমি বিশ্বাস করি না। ও শুধু শুধু তোকে অপমান করলো অথচ তুই কিছু বলবি না। আজকে আমি জামিন করাতে এসেছি, তুই আপত্তি করবি না। তোর উদ্দেশ্যে কি একটু খুলে বলবি? সেবারে আমি দোষ করেছিলাম, আরও কষ্ট পেয়েছিল। আর এবার আমি কোনো দোষ করিনি। এবার তো হিসাব বরাবর হয়ে যাবে। তুমি রিয়াজের জন্য দুঃখ করছিলে এবং আমার জন্য দুঃখ করো। আমি জানি না তোরা কি একে অপরের সাথে রিভেঞ্জ নিচ্ছিস। রিভেঞ্জ কেন নেব? আমি ওকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম, ও অপবাদ দিয়েছে, তাই আমরা সমান দোষী। তুমি তো আর বলতে পারবে না রিয়াজের মতো ভালো ছেলে হয় না। তুই যেটা করেছিস ঠিক কাজ করিসনি। তুই কি চাইছিস এবার আমায় খুলে বল। বুঝতে পারছি না বাবা, আমি কি করে শুরু করব। তুমি তো আমাকে ছোট থেকে মানুষ করেছো। যদি তুমি আমার প্রকৃত ভালোবাসো আর নিজের মেয়ের মতো ভাবো, তাহলে আমি তোমাকে একটা অনুরোধ করব, সেটা রাখবে? কি সেটা? আমি ওকে বিয়ে করতে চাই। তুমি যদি পারো রিয়াজকে রাজি করাও, এমনকি ওর পরিবারের সাথে কথা বলো। আর আমি এই মুহূর্তে কিছু চাই না। সামিরার কথা শুনে সেলিম খান বলল, দেখ, আমি বলবো না রিয়াজ খারাপ ছেলে, ও যথেষ্ট মেধাবী ছেলে, ও তোর যোগ্য। কিন্তু তুই তো ডাক্তার, তোর সামনে একটা ফিউচার পড়ে আছে। তুই ওই সব দিকে না গিয়ে তোর পেশাতে মন দে, আমার মনে হয় এতে তোর ভালো হবে। কি বললো? আমি মন দিচ্ছি না। আমি এবার ওদের কোম্পানিতে ডাক্তারি করব। সেটা কীরকম? বাবা, তুমি এখন উকিল হয়ে জানো না, প্রত্যেকটা কোম্পানিতে একজন করে ডাক্তার থাকে, তাদের এমপ্লয়িদের যাতে কিছু না হয়, এমনকি তাদের পরিবার থেকেও এই সুবিধা পায়। আমি সেই হিসেবে কোম্পানিতে কাজ করব। সেটা ঠিক আছে, কিন্তু রিয়াজের এখনও আর্থিক অবস্থা ততটা ভালো নয়। ও সেভাবে এখনও উন্নতি করতে পারেনি, ওকে সময় দিতে হবে। তুই তো বিলাসিতের মধ্যে বড় হয়েছিস, তুই পারবি ওদের বাড়িতে গিয়ে থাকতে? আজকে যে ভিখারি কাল সে রাজা হবে। ওই রিয়াজ এই কোম্পানি কিনে নেবে। এই কদিন কাজ করে ওদের কোম্পানির উন্নতি করেছে, এর মধ্যে ওর নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। ভবিষ্যতে ওই হবে কোম্পানির মালিক। সামিরার কথা শুনে সেলিম খান বলল, সামিরা, তুই আমাকে একটা সত্যি কথা বল, তুই কি রিয়াজকে ভালোবাসিস? যদি ভালোবাসিস তাহলে আমি দাঁড়িয়ে থেকে তোদেরকে বিয়ে দেব, কিন্তু তোর মতো যদি নেগেটিভ কোনো উদ্দেশ্য থাকে তাহলে তুই কিন্তু আমায় পাবি না। হ্যাঁ বাবা, তাকে আমি ভালোবাসি, আর সেটা অনুভব করেছিলাম ওকে যখন জেলে পাঠিয়েছিলাম। তারপর আমি যখন জেলে কাটালাম, তারপর বাড়িতে এসে যখন আমার পরিচয় জানতে পারলাম, তখন আমি খুব ভেঙে পড়েছিলাম।
আমি জানতাম আমি বড় লোকের মেয়ে, তাই আমার মধ্যে অহংকার ছিল। কিন্তু যখন আমি শুনলাম আমার মা নাকি আমার নিজের বাবাকে খুন করে জেলে আছে, তাও আবার একটা পরপুরুষের সাথে পরকীয়া করতে গিয়ে ধরা পড়েছে, তখন আমার খুব কষ্ট হয়েছিল। আমি এইরকম ফ্যামিলিতে বিলং করি, তখন থেকে আমি নিজেকে পরিবর্তন করতে নেই। তার থেকে রিয়াজ ভালো ছেলে, শিক্ষিত, মেধাবী, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভালো। আমার তো ভয় হচ্ছে আমি কি রিয়াজের যোগ্য। তবে বাবা, তুমি চেষ্টা করো। আমি যদি ওকে প্রকৃত ভালোবাসি তাহলে ওকে কিন্তু আমি পাবো। ও আমার কথা শুনতে চাইছে না, তাই আমার প্রতিনিধি হয়ে তোমাকে পাঠাচ্ছি। ও তোমাকে শ্রদ্ধা করে, তোমার কথা না করতে পারবে না। মেয়ের সাথে কথা বলে সেলিম খান রিয়াজদের বাড়িতে যায়। রিয়াজের মা, নানি, এমনকি পুতুল সেখানে উপস্থিত ছিল। সেলিম খান রিয়াজকে বলে, রিয়াজ, আজকে আমি এসেছি তোমার কাছে কন্যাদায়গ্রস্ত পিতা হয়ে। তুমি আমায় ফিরিয়ে দিও না। আমার মেয়ে স্বামীরাও তোমাকে ভালোবাসে, বিয়ে করতে চায়, তাই আমি এসেছি তোমার কাছে অনুরোধ করতে। সেলিম খান রিয়াজের নানি লুসি বেগম এবং মা শিলা বেগম সকলকে অনুরোধ করতে থাকে। সেলিম খান বলে, আমি জানি রিয়াজ, স্বামীরা ভুল করেছে, কিন্তু ও আজকে অনুতপ্ত। ও তোমায় ভালোবাসে। আজকে আমি স্বামীরার সাথে দেখা করতে গিয়েছিলাম, ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম ও কিন্তু মিথ্যে বলছে না। তোমার প্রতি ওর একটা দুর্বলতা কাজ করছে। আমি যখন ও জামিনের আবেদন করতে গেলাম, ও আমাকে বারণ করলো। ও বলল, তুমি যদি বিয়েতে রাজি হও তবে জামিন নেবে, তা না হলেও জেলে পচে মরবে। তুমি তো জানো এবারে স্বামীরা কোনো দোষ করে নাই, তবু কোনো প্রতিবাদ না করে নীরবে পুলিশের সাথে চলে গেল। আজ 2 সপ্তাহ হয়ে গেল, ও কিন্তু এখনও জেলেই আছে। মানুষ মাত্রই ভুল করে। সে যদি নিজের কাজ করে অনুতপ্ত হয়, আমার তো মনে হয় তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আমি জানি না তোমার ডিকশনারিতে ক্ষমা শব্দটা আছে নাকি, তবে তোমার জায়গায় আমি হলে ওটাই করতাম। সেলিম খানের মুখ থেকে এসব কথা শুনে শিলা বেগম বলে, দেখুন, রিয়াজ বড় হয়েছে, ও যেটা ভালো বুঝবে সেটা করবে। আপনি তো জানেন আমরা ওর আসল মা নই, তবু আমি ওকে মানুষ করেছি। আমার পরিবার ওকে ভালোবাসে। আমরা কখনো চাইবো না রিয়াজের ক্ষতি হোক। আপনার মেয়ে যেটা করেছিল সেটা ঠিক কাজ করেনি। ও যদি ও কাজ করে অনুতপ্ত হয় তাহলে আমার মনে হয় ওকে ক্ষমা করে দেওয়া উচিত। বাকিটা রিয়াজের সিদ্ধান্ত। ও যেটা করবে আমরা তাকে স্বাগত জানাবো। শিলা বেগমের কথা শুনে সবাই রিয়াজের দিকে তাকিয়ে আছে। সেটা দেখে রিয়াজ বলে, এবার মনে হয় আমার কিছু বলা উচিত। আমি বলবো তার আগে আমি সামিরার সাথে দেখা করতে চাই। অবশ্যই, ও তো এখনও জেলেই আছে, তুমি গিয়ে দেখা করো। তারপরের দিন রিয়াজ স্বামীরার সাথে দেখা করে আর স্বামীরাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কি সব উল্টোপাল্টা কথা তোমার বাবাকে বলেছো? উল্টো কথা কিছু বলিনি, যা সত্যি তাই বলেছি। কেন, আমি কি তোমার যোগ্য নই, না আমাকে দেখতে ভালো নয়? ও, তার মানে আমি অনাথ। আমার বাবাকে আমার মা খুন করেছে, আমার মা পরকীয়া করে, সেই জন্য তুমি আমায় বিয়ে করতে চাইছো না? তুমি কি সব উল্টোপাল্টা কথা বলছো? এসব কথা বলার মানে কি? কেন, তুমি জানো না বাবা তোমায় কিছু বলেনি? না, তোমার বাবা এসব কিছু কথা বলেনি। শুধু তুমি আমায় বিয়ে করতে চাও সেটাই বলেছে। তুমি জানো তোমাদের কোম্পানির মালিক সাইমান তালুকদার ওদের বাড়িতে যে থাকে, তিশা বেগম, ও নাকি আমার মায়ের বান্ধবী। আমার মায়ের সাথে অন্য কোনো লোকের সম্পর্ক ছিল, তাতে আপত্তি ছিল। আমার বাবা তার জন্য নাকি আমার বাবাকে আমার মা খুন করেছে। আমার মা জেলে মারা গেছে। আমার বয়স তখন 4 বছর। তখন তিশা বেগম সেলিম খান ও নূরজাহান বেগমের হাতে তুলে দেয় আমাকে। সেলিম খানের মামাতো বোন তিশা বেগম, ওদের কোনো সন্তান ছিল না, তাই ওরা সহজেই আমাকে দত্তক নেয়। ওদের বাড়িতে আমি আদরে ছিলাম, সেজন্য আমার মধ্যে এতটা অহংকার কাজ করত। তোমার বিরুদ্ধে ওই তিশা বেগম আমাকে উস্কেছিল। সে যাই হোক, এসব অতীতের কথা বলতে চাই না। শুধু একটা অনুরোধ, তুমি আমাকে বিয়ে করো, আমি আর কিচ্ছু চাই না।
সামিরার কাছ থেকে এসব কথা শুনে রিয়াজ বলে, আমাকে বিয়ে করার জন্য এত লাফাচ্ছ কেন? কি আছে আমার মধ্যে? কিছুই তো নেই। জানো তো একটা কথা আছে, জন্ম হোক যেখান সেখান, কর্ম হোক ভালো। তোমার জন্ম যেখানে হোক, কিন্তু তোমার কর্ম ভালো। তুমি একজন ডাক্তার, মানুষকে ভালো করার জন্য আল্লাহ তোমাকে পাঠিয়েছে। তুমি মন দিয়ে মানুষের সেবা করো। জীবনে যে পাপ করেছ তা ক্ষয় হয়ে যাবে। আমাকে বিয়ে করে তুমি আর আমাকে পাপের ভাগী করো না। রিয়াজের কথা শুনে সামিরা রেগে যায় আর বলে, এই যে মিস্টার, আমি জানি আল্লাহ আমাকে মানুষের জন্য কাজ করার জন্য পাঠিয়েছে, তাই তো আমি তোমাদের কোম্পানিতে ডাক্তার হয়ে কাজ করব। তোমার প্রত্যেকটা এমপ্লয়ি ট্রিটমেন্ট করব। এমনকি তুমিও আমার অধীনে থাকবে। কোনো কথা আমি তোমার শুনবো না। বিয়ে আমাকে তোমার করতেই হবে, আর 1 মাসের মধ্যে করতে হবে। যদি না করো, কাল থেকে আমি অনশন করব। আমার মনে হয় তুমি পাগল হয়ে গেছো। তোমার চিকিৎসার প্রয়োজন আছে। ঠিক বলেছ। কত মানুষ ভালোবাসার জন্য পাগল হয়ে যায়, আমারও তাই হয়েছে। এই শোনো। এই শোনো কথাটাতে রিয়াজ সামিরার দিকে তাকায়। সামিরা বলে, আই লাভ ইউ। তারপর কিছুক্ষণ রিয়াজ সামিরার মুখের দিকে তাকিয়ে থাকে। সেটা দেখে সামিরা বলে, কি দেখছো গো? ঠিক আছে, তবে একটু ধৈর্য ধরতে হবে। আগে আমার বোন পুতুলের বিয়ে হোক, তারপর আমি তোমায় বিয়ে করব। পুতুলের বিয়ে আরিয়ান ভাইয়ের সাথে হবে, তাহলে দেরি করছো কেন? দিয়ে দাও, ভালোই হবে। 2 ভাই বোন একবারেই থাকতে পারবে। 2 ভাই বোনে একবারে বাড়িতে থাকতে পারবো মানে? কি সব বলছো তুমি? সামিরার তখন মনে পড়ে যায় তিশা বেগমের কথাগুলো। এখন রিয়াজকে বলা যাবে না। সে সাথে সাথে বলে, না গো, কিছু নয়। তোমার বউ জেলে পড়ে আছে, তোমার ভালো লাগছে দেখতে। তুমি তাড়াতাড়ি আমায় জামিন করাও। কত মশা কামড়াচ্ছে জানো? আমি এভাবে থাকলে তোমার বাচ্চার মা অসুস্থ হয়ে পড়বে। সামিরার কথায় রিয়াজ সামিরার দিকে তাকায়। সামিরা চোখ টিপ দেয়। রিয়াজ বিরক্ত হয়ে ওখান থেকে চলে যায়। এদিকে বাড়িতে এসে আরিয়ান তার মামাকে বলে, মামা, তুমি সামিরাকে চেনো তো? এই সামিরার সাথে রিয়াজের বিয়ে ঠিক হয়েছে। আরিয়ানের কথায় সাইমন বলে, স্বামীরাকে কেন চিনব না? ও তো সেলিম খানের মেয়ে। কিছুদিন আগে আমার কাছে এসেছিল। আমি তো আমাদের কোম্পানিতে ডাক্তার হিসেবে ওকে রেখেছি। আমি স্বামীরের বাবা আজাদকে চিনতাম, যদিও আমি স্বামীরাকে এই ব্যাপারে কিছুই বলিনি। আমার মনে হয় না আজাদকে ওর নিজের বউ খুন করেছে। কেউ তো ছিল এই ঘটনার পিছনে, কিন্তু কে তদন্ত করবে? আজাদ আমাদের কোম্পানির গাড়ি চালাতো। ওর বউ খুব ভালো একজন মানুষ ছিল। কি যে হলো কে জানে। সে যাকে অনেক দিনের কথা, আর মনে করে লাভ নেই। তবে সেলিম একটা ভালো কাজ করেছে, স্বামীরাকে তাকে সুন্দর ভবিষ্যৎ দিয়েছে। স্বামীরা একজন MBBS ডাক্তার, এটা খুব ভালো বিষয়। হ্যাঁ মামা, শুনেছি ও আমাদের কোম্পানিতে ডাক্তার হয়ে কাজ করলে ভালোই হবে। রিয়াজও খুব ভালো ছেলে, সব কিছু তিক্ততা ভুলে দুজনের বিয়ে হলে ওরা সুখী হবে। হ্যাঁ, আমি রিয়াজের সাথে কথা বলেছি। ওরও ভালো ফিউচার আছে। বিজনেস নিয়ে ওর চিন্তাভাবনা খুব ভালো। ওর ভালো পরামর্শগুলো আমি শুনেছি। শুধু মিস্টার চৌধুরী আমাকে ফোন করে বলছিল, ছেলেটাকে কোথা থেকে আবিষ্কার করলেন। এইসব ছেলে যদি কোম্পানিতে থাকে, কোম্পানি কোটিপতি হয়ে যাবে। ওর মেধাকে কাজে লাগান, দেখবেন আমাদের কোম্পানি সারা ভারতবর্ষের মধ্যে সেরা কোম্পানি হয়ে যাবে। আমি বললাম, আল্লাহ ওকে পাঠিয়েছে হয়তো আমাদের কাছে। আমি তো খুঁজছিলাম এমন কাউকেই যে আমাদের কোম্পানির হাল ধরবে। আমার ছেলে রিয়াজ থাকলে তো সে আজকে এটাই করতো। হ্যাঁ মামা, রিয়াজ এর মধ্যে অনেক কোম্পানির সাথে চুক্তি করে ফেলেছে, আমি যা ভাবতে পারিনি। ও তা আগে থেকে বের করে ফেলে, ছেলেটা সাহস আছে বলতে হবে। ওরা যখন আলোচনা করছিল তিশা বেগম পাশের রুম থেকে শুনছিল। এদিকে সেলিম খান সামিরার জামিন করা। ওই, তোকে আমি কি করতে বলেছিলাম আর তুই কি করতে চলেছিস? তোকে কি ওই ছেলেটা বিয়ে করতে চলেছে নাকি? কারণ আছে, তাই আমি বিয়ে করতে যাচ্ছি। তাহলে আমি যে কথাগুলো তোকে বললাম তার কি হবে? তুমি তুমি বোঝো না কেন? বিয়ে করলে তবে তো সুবিধা হবে, তখন কেউ আমাকে সন্দেহ করতে পারবে না। সেটা কি রকম? দেখো না, আগে আগে होता है क्या?
আমি জানি না, আমার কাজ হলেই হবে। তোর আমি অনেক উপকার করেছি, তাই আমার ওপর তোর কৃতজ্ঞতা থাকা দরকার। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আজকে আরিয়ান পুতুলের সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে এসেছে। পুতুল আরিয়ানকে বলছে, আমাকে কেন দেখা করতে বলছে? দরকার আছে তাই বলেছি। কি দরকার আছে আমার সাথে? আমি তো রিজাইন লেটার পাঠিয়ে দিয়েছি। তুমি পাঠালে কি হবে? আমি তো সেটা গ্রহণ করিনি। তাই তুমি এখনও আমাদের কর্মচারী। কর্মচারীর সাথে বস তো দেখা করতেই পারে। এটা ঠিক নয়। আমার বিয়ের কথাবার্তা চলছে, সমাজ লোকগুলো ভালো চোখে দেখবে না। তাছাড়া আপনি কোম্পানির বস, আমার সাথে আপনার কি দরকার থাকতে পারে? সরি, আমি এখন আসছি। পুতুল যখন সরি বলে উঠতে যাবে ঠিক তখনই সামিরা ওখানে আসে। সামিরা পুতুলকে বলে, মিষ্টি ননদিনী, কোথায় উঠে চলে যাচ্ছ? তোমার ভাই এক্ষুনি আসছে। তুমি লুকিয়ে লুকিয়ে প্রেম করছো? তোমার ভাইকে দেখাবো না? কী সব বলছেন? আর ভাইয়া কেন এখানে আসবে? তোমার ভাইকে আমি দেখা করতে বলেছি, এখানে একটু পরে আসবে। দেখুন, ভাইয়াকে এসব বলবেন না। আমি ওই রকম মেয়ে নই। স্যারের কি দরকার আছে সেজন্য আমাকে ডেকেছিল। আমি রিজাইন দিয়ে দিয়েছি। আমি আর ওখানে চাকরি করি না। তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার ভাবি আছে, তোমার ভাইয়া তোমায় কিচ্ছু বলবে না। ঠিক তখনই রিয়াজ ওখানে আসে আর পুতুলকে বলে, তুই এখানে কি করছিস? রিয়াজের কথায় পুতুল ছুটে গিয়ে রিয়াজকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, তুমি বিশ্বাস করো, আমি খারাপ মেয়ে নই। স্যার কেন জানি আমাকে আজকে দেখা করতে বলেছিল। আমি না করেছিলাম, কিন্তু উনি শোনেননি। বলছিল খুব দরকার আছে কোম্পানির কাজের ব্যাপারে। এতদিন তো আমি এই কাজটা করতাম, এখন আমার জায়গায় অন্য কেউ করে। তার নাকি বুঝতে অসুবিধা হচ্ছে। স্যার বলল আমার সাথে দেখা করতে চায়। রেস্টুরেন্টে আমরা ওই বিষয়ে কথা বলছিলাম। তুমি বিশ্বাস করো ভাইয়া, তুমি আমায় বকবে না আর মাকে বলবে না। মা অশান্তি করবে। আমার এসব ভালো লাগে না। পুতুলের কথা শুনে রিয়াজ বলে, তোকে এত কাঁদতে হবে না, তোর ভাইয়া কিছু বলবে না। আর এসব কথা তোর মায়ের কানে যাবে না। আমি বুঝতে পারছি এসব তোর স্যারের পরিকল্পনা। ভালোই হয়েছে আজকে তোরা দুজনে আছিস। আমি দুজনের সাথেই কথা বলতে চাই। তুই বস এখানে। আর কি খাবি বল? রিয়াজ আর পুতুল পাশাপাশি বসতে গেলে সামিরা বলে, তুমি আরিয়ান ভাইয়ার পাশে বসো, আমি তোমার ভাইয়ার পাশে বসবো। আমার বরকে আমি এই জীবনে ছাড়ছি না। সামিরার কথায় রিয়াজ সামিরাকে চোখ দেখায়। সামিরা ভেঞ্চি কাটে। তা দেখে আরিয়ান হেসে ওঠে। এদিকে দিশা বেগম ফোন করে আর বলে, ভাইয়া, তুমি যদি রিয়াজকে পৃথিবী থেকে সরিয়ে না দাও, আমি কিন্তু সবাইকে বলে দেবো তুমি এইসবের পিছনে আছো। আর তুমি সামিরার বাবা ওই ড্রাইভারকে খুন করেছো আর জয়ার নামে মিথ্যা দোষ দিয়েছো। তুমি জয়াকে পাগল করে খুন করেছো। তুমি জয়ার প্রেমে এতটাই পাগল ছিলে যে তার স্বামীকে খুন করে তাকে পেতে চেয়েছিলে, কিন্তু সেটা হলো না। জয়া আপত্তি করলো আর তুমি জয়াকে তার স্বামীর খুনে অভিযুক্ত করলে আর তাকে পাগল বানিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিলে। আমার মনে হচ্ছে সামিরা আমাকে সন্দেহ করছে। ও সব কিছু জানা সত্ত্বেও রিয়াজকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। আর তুমি চাইছো আমি যেন ফেঁসে যাই। আমি যদি ফেঁসে যাই তোমাকে ফাঁসিয়ে ছাড়বো, বলবো যে মূল মাস্টার মাইন্ড তুমি। তুই কি আমাকে ব্ল্যাকমেল করছিস? ব্ল্যাকমেল করবো কেন? যা সত্যি তাই বললাম। তুমি কেন সামিরার কথায় হ্যাঁ বলেছো? হ্যাঁ, বলার কারণ আছে, তাই বলেছি সব। কৈফিয়ত কি আমি তোকে দেব? হ্যাঁ, দিতে হবে। প্রথম থেকে আমরা দুজন একসাথে কাজ করছি। এখন কেন তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ? আজকে আমি যা কিছু করেছি সবটাই তোমার মতামত নিয়ে করেছি। তুমি তো সবটাই জানতে। তোমার ব্যক্তিগত রাগ ছিল সাইমনের ওপর, তুমি সেটা শোধ নিতে চেয়েছিলে। তার কোম্পানি ড্রাইভার আজাদকে কাজে লাগিয়েছিল, আবার আজাদ স্ত্রী জয়ার প্রেমে পড়ে গেলে, এতটাই যে তাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেলে। জয়া এখন তোমার সাথে অবৈধ রিলেশন
রাজি হলো না, তখন তুমি আজাদকে মেরে জয়াকে জেলে ঢোকালে, আবার লোক লাগিয়ে জয়াকে পাগল বানিয়ে তারপর শেষ করে দিলে। কিন্তু এখন তোমার পরিকল্পনা আমি ঠিক বুঝতে পারছি না, তুমি কি চাইছোটা কি? আমি জানি তুমি সামিরাকে ভালোবাসো, কিন্তু আমি তো রিয়াজকে ভালোবাসি না। আমি কখনোই চাইবো না রিয়াজের পৃথিবীতে বাঁচুক। আমিও চাই না আজাদ আর জয়ার মেয়ে এই পৃথিবীতে বেঁচে থাকুক। আমি সামিরাকে মুখে ভালোবাসা দেখাই, ভিতর থেকে আমি ওকে পছন্দ করি না। আর যদি সামিরা না থাকতো, জয়া কিন্তু আমার হতে পারতো। আমি যখন জয়াকে প্রস্তাব দিয়েছিলাম, ও বলেছিল আমার মেয়ে আছে, আমি কখনোই অবৈধ রিলেশনে যাব না। আমার স্বামী আমাকে ভালোবাসে, আমার সন্তানের মুখ চেয়ে আমাকে তা মেনে নিতেই হবে। জয়াকে আমি পয়সা দিয়ে বশ করতে পারিনি। ওই মাতাল চরিত্রহীন আজাদকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিল। এর মূল কারণ ছিল ওই সামিরা। সামিরাকে আমার স্ত্রী নূরজাহান খুব ভালোবাসে। তার সন্তান না থাকার জন্য সে সামিরাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। তাই আমাকে একটু ভেবে কাজ করতে হবে। এই সামিরার জন্য আমি জয়াকে পাইনি, আর তুই রিয়াজের জন্য সাইমনকে পেলি না। আমাদের দুজনের উদ্দেশ্য একই, তাই দুজনে দুজনকে শেষ করে আমরা আমাদের উদ্দেশ্য সাধন করব। তাছাড়া সাইমনের ওপর আমার ব্যক্তিগত রাগ আছে। ভাইয়া, তুমি তাই করো, এদের দুজনকে এক হতে দিও না। যেভাবেই হোক দুজনকে পৃথিবী থেকে সরাতেই হবে। তুই শুধু দয়া করে মুখটা বন্ধ রাখ, তারপর আমি ব্যবস্থা করছি। আজকে রিয়াজ তার বোন পুতুলকে বলল, পুতুল, তোর সাথে আমার একটা কথা আছে। কোনো রকম ভনিতা না করে আমি যা জিজ্ঞেস করব তাই বলবি। ভনিতা করব কেন? বলো, কি জানতে চাও? আরিয়ানকে তোর কেমন লাগে? ভালো লাগে। ও তোকে বিয়ে করতে চায়। আমাদের বাড়ির সবার মত আছে। এ ব্যাপারে তোর কি ইচ্ছা? আমি কি বলবো? তোমরা আছো আমার মাথার উপরে, তোমরা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আরিয়ানের অতীতে কিছু ঘটনা আছে যেটা ও আমাকে বলেছে। কি ঘটনা? আরিয়ান নীলিমা বলে একটা মেয়ের সাথে রিলেশনে ছিল। আরিয়ান মেয়েটাকে খুবই ভালোবাসত, কিন্তু মেয়েটা আগে আরিয়ানকে পছন্দ করতো না। ও একজন মডেলিং ও আরিয়ানের কাছ থেকে অনেক টাকা নিয়েছে। তারপর আরিয়ান যখন বুঝতে পারলো, তখন আরিয়ান মেয়েটার সাথে ব্রেকআপ করে নিল। মেয়েটা আরিয়ানের নামে মিথ্যে কমপ্লেন করেছিল। এর জন্য আরিয়ানকে মেয়েটাকে মোটা অঙ্কের টাকা দিতে হয়। এ ঘটনায় আরিয়ান ভেঙে পড়েছিল, ভেবেছিল জীবনে বিয়ে করবে না। তারপর ও তোকে দেখে তোর প্রতি ফিলিংস অনুভব করে, কিন্তু অতীতের ঘটনার জন্য খুব ভয় পাচ্ছিল। ওর মামার কাছে সব কিছু খুলে বলে। ওর মামাকে আমি বলি, আমি বাড়ির সকলকেও বলি। সবাই বলেছে প্রত্যেকের জীবনে এরকম ঘটনা থাকে, এটা অস্বাভাবিক কিছু নয়। যদি আর কিছু না থাকে তাহলে সমস্যা নেই। মা বলেছে ওর বিয়েতে আপত্তি নেই। তুই কি বলিস? রিয়াজের কথা শুনে পুতুল চুপ করে থাকে। সেটা দেখে রিয়াজ বলে, তাহলে আমি আরিয়ানকে বারণ করে দিই? না ভাইয়া, বারণ করতে হবে না। তোমরা বিয়ের আয়োজন করো। আমার ওর অতীত নিয়ে মাথা ব্যথা নেই। আমি বর্তমান নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। তোর কাছ থেকে আমি এটা আশা করেছিলাম। এটা একটা এডুকেটেড ভদ্র মেয়ের মতো কথা। আজকে সাইমন এসেছে রিয়াজের সাথে দেখা করতে। রিয়াজ সাইমনকে দেখে বলে, স্যার, আপনি এখানে? কদিন ধরে তোমাকে দেখার জন্য আমার মনটা ছটফট করছিল। আজকে থাকতে না পেরে আমিই চলে এলাম। আপনি এলেন কেন? আমাকে বলতে পারতেন, আমি চলে যেতাম। তুমি আবার কষ্ট করে যাবে কেন? আমি ভাবতে পারি না আমাদের কোম্পানিকে তুমি আবার এইভাবে দাঁড় করাবে। এদিকে সামিরা বাড়ি আসেনি। নূরজাহান বেগম চিন্তায় ছিল। তার স্বামী বাড়িতে নেই, দুদিনের কাজে দিল্লিতে গেছে। তাই সে ভয় পেয়ে রিয়াজকে ফোন করলো। রিয়াজ তখন অফিসে কাগজপত্র দেখছিল। হঠাৎ তার ফোন বেজে ওঠে। সে ফোনটা রিসিভ করে, আর অপর পাশ থেকে নারী কণ্ঠে বলতে শোনা যায়, রিয়াজ, সামিরা কোথায় গেছে? আপনি কে বলছেন? আমি সামিরার মা বলছি। আমি জানি না কোথায় গেছে। স্বামীরা আমাকে কিছু বলেনি। কালকে থেকে বাড়িতে আসেনি, ওর ফোন সুইচ অফ। আমার খুব চিন্তা হচ্ছে, তুমি কিছু একটা করো।
ওর খারাপ কিছু হতে পারে। কেন এই কথা বলছেন? আমি দুটো মানুষের বিশ্বাস করি না। এক হলো সেলিম খান আমার স্বামী, আর দ্বিতীয় হলো তিশা বেগম। নূরজাহান বেগমের কথা শুনে রিয়াজ বলে, আপনি কী সব কথা বলছেন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি সব তোমায় বলবো, আর তোমাকেই বলবো, তুমি ছাড়া এই বিপদ থেকে কেউ সামিরাকে উদ্ধার করতে পারবে না। তুমি ওকে ভালোবাসো বা নাই বাসো, এই মুহূর্তে সামিরা তোমার দায়িত্ব। ওকে তোমার রক্ষা করতেই হবে। আন্টি, আপনি আমাকে সব কিছু খুলে বলুন। তুমি জানো সামিরার বাবাকে খুন করেছে সেলিম খান। সেলিম খান তোমার বাবা সাইমনের ঘনিষ্ঠ বন্ধু ছিল। কথাটা শেষ করতে দিল না, তার আগে রিয়াজ বলল, সাইমন মানে এই কোম্পানির মালিক সাইমন তালুকদার আমার বাবা? হ্যাঁ, সাইমন তালুকদার তোমার বাবা, তোমার জন্মদাতা বাবা। হই তিশা তোমাকে ইচ্ছে করে ট্রেনে ফেলে এসেছিল। তারপর নূরজাহান এরকম সমস্ত ঘটনার কথাই রিয়াজকে বলতে থাকে। সব শুনে রিয়াজ বলে, বুঝতে পেরেছি, ওই জন্য মহিলার আমার ওপর এত রাগ। ওই মহিলাকে তো আমি শাস্তি দেব। আর সামিরার ঘটনা কি হয়েছিল? সামিরার বাবা আজাদ তোমাদের কোম্পানিতে গাড়ি চালাতো। এই আজাদকে তিশা বেগম কাজে লাগায় তোমার মায়ের মনে তোমার বাবার প্রতি সন্দেহ সৃষ্টি করার জন্য। আবার আজাদের স্ত্রী জয়াকে আমার স্বামী সেলিম খান খারাপ প্রস্তাব দেয়, ও রাজি হয় না। সেজন্য আমার স্বামী আজাদকে খুন করে আর জয়াকে মিথ্যা নামে অপবাদ দেয়, তাকে জেলে ঢোকায়, সেখানে তাকে পাগল করে দেয়, শেষেও মারা যায়। তবে সামিরার কোনো ক্ষতি করেনি। সামিরাকে তিশা আমার হাতে তুলে দেয়। আমি সামিরাকে খুব ভালোবাসি। ও আমার নিজের মেয়ে না হলেও আমি ওকে খুব ভালোবাসি। আমি ওকে ডাক্তারি পড়িয়েছি। সামিরা এখন অনেক পাল্টে গেছে। তোমাকে খুন করার জন্য তিশা ও সেলিম সামিরাকে ইউজ করেছে। সামিরা সেটা করতে চায় না। সামিরা বলেছে ও তোমার ক্ষতি করবে না, ও নাকি তোমাকে ভালোবাসে। ওরা বলেছে সামিরা যদি এই কাজটা না করে তাহলে ওরা সামিরাকে মেরে দেবে। ওদের এই আলোচনা আমি সব শুনেছি। সামিরা সব জানতে পেরে গেছে, তাই ভয়ে হচ্ছে রিয়াজ। ওরা সামিরার কিছু ক্ষতি করলো না তো? আপনি শান্ত হন আন্টি, আমি সব দেখছি। রিয়াজ আর কোনো কথা না বলে ফোন কেটে দেয় এবং সে তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে সেলিম খান, তুই সব জেনে গেছিস, তাই তোকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। তোকে আমি পছন্দ করতাম না, শুধু নূরজাহানের জন্য মিথ্যে অভিনয় করতাম। আমি তোর মাকে মিথ্যে অপবাদ দিয়ে জেলে ঢোকাই। তোর মাকে আমি রক্ষিতা করে রাখতে চেয়েছিলাম, আমার ঘরে রানী করতে চাইনি। সব ঠিক ছিল, কিন্তু তুই যখন রিয়াজকে বিয়ে করার সিদ্ধান্ত নিলি তখন যত গন্ডগোল হলো। তুই তো জেনে গেছিস রিয়াজ সাইমনের ছেলে। সাইমন বলেছিল সে 20 বছর অপেক্ষা করবে তার ছেলের ফিরে আসার জন্য। যদি না আসে তাহলে সম্পত্তির আরিয়ানকে কিছুটা দিয়ে সব দান করে দেবে। আমি বলেছিলাম তোমার হাউ রোডের পাশে জমি আমাকে দেবে। আমি কিনবো, ওই জমিটার ওপর আমার লোভ ছিল। আমি ওখানে লজ তৈরি করব, সেটা মনে হয় আর হবে না। সেলিম খানের কথা শুনে সামিরা বলল, তুমি তাহলে মিষ্টি মুখ জয় চোর। তবে আমাকে মেরে ফেললে রিয়াজের কোনো ক্ষতি করতে দেব না, কারণ ওকে আমি ভালোবাসি। তখন পাশ থেকে তিশা বেগম বলে, তুই বেঁচে থাকলে তো ওকে ভালোবাসবি। ভাইয়া, ওকে মেরে ফেলো। দুধ কলা দিয়ে কাল সব পুষেছ। ও আমাদের ভালো চায় না, ওকে বাঁচিয়ে না রাখাই ভালো। সামিরাকে যখন সেলিম খান গুলি করতে যাবে ঠিক তখন রিয়াজ পুলিশ নিয়ে সেখানে প্রবেশ করে আর সেলিম খানকে উদ্দেশ্য করে বলে, পরিকল্পনার অভাব ছিল, তাই প্ল্যান সাকসেস হলো না। আপনার বউ নূরজাহান বেগম আগে থেকে আমাকে সব বলে দিয়েছে। তাছাড়া আমার অনেক আগে থেকে সন্দেহ ছিল। চলুন, এখন থানায় পুলিশ অপেক্ষা করছে আপনাদের জন্য। আইনের লোক হয়ে আইন নিয়ে খেলা করছেন। আমি তো আপনাকে শ্রদ্ধা করতাম, কিন্তু আপনার যে মনে এত পাপ ছিল সেটা বুঝতে পারিনি।
তিশা বেগম এবং সেলিম খানের কিছু করার থাকে না, ওদেরকে থানায় নিয়ে আসে। ঘটনার খবর পেয়ে সাইমন তালুকদার সেখানে যায়, আর সাইমন তালুকদার বলে, ছি, আমি ভাবতে পারিনি তুই এত বড় শয়তান। আর তিশা, তুমি আমাকে পাবার জন্য আমার স্ত্রীর মনে সন্দেহ ঢুকালে, আর তাকে আত্মহত্যা করতে বাধ্য করলে। আর আমার ছেলেকে জেনে শুনে তুমি ট্রেনে ফেলে চলে এলে। ওপরে আল্লাহ ছিল, তাই তো ওরকম ভালো মানুষের কাছে আমার ছেলেকে পৌঁছে দিয়েছিল। আর তিশা, তোমাকে আমার কোম্পানির যে 20% দিয়েছিলাম, ওটা আমি উইন্ডো করে নিয়েছি। ওই অংশটা আর তোমার নামে নেই, সব আমি আমার ছেলের নামে করে দেবো। আমি যেদিন শুনেছি স্বামীরের মুখ থেকে রিয়াজ আমার ছেলে, সেদিন আমি শুধু সারা রাত কেঁদেছি। আমি কাউকে তা বুঝতে দিইনি। তোমাদেরকে হাতে নাতে ধরবো বলে আমি তাই অপেক্ষায় ছিলাম। তোমরা দুই ভাই বোন এই দুই ছেলে মেয়েকে অনাথ করে দিয়েছো। আজাদ আমাদের কোম্পানিতে গাড়ি চালাতো, ও খুব ভালো মানুষ ছিল। ওর ক্ষতি করা তোমার উচিত হয়নি। সেলিম, তুমি একটা শিক্ষিত মানুষ হয়ে জজার মতো মেয়ের সাথে অবৈধ রিলেশন করার কথা ভাবছিলে। ছি, আমি তো ভাবতে পারিনি তুমি একটা নোংরা চরিত্রের লোক। তুমি খুব অন্যায় করেছো। আবার তারা স্বামীকে মেরেছো, আর অভিযুক্ত করেছো জয়াকে। আর স্বামীরাকে কাজে লাগিয়ে রিয়াজকে মিথ্যে রেপ কেসের বদনাম দিয়ে জেলে ঢুকিয়েছিলে। এত বড় অন্যায়কে আল্লাহ ক্ষমা করবে না। তোমরা সারা জীবন জেলে পচে মরবে। সাইমনের কথা শেষ হলে নূরজাহান বেগম বলে, সি সেলিম, সি, তোমরা তাহলে আসল কালপেট। আমি সন্দেহ করেছিলাম, তারপরে একদিন তোমাদের কথা শুনলাম, তখন বুঝতে পারলাম রিয়াজ সাইমনের ছেলে। আমি তো ভেবেছিলাম সামিরা রিয়াজের বদনাম করেছে, তার মানে তোমরা সামিরাকে নিয়ে ফায়দা লুটছ। সামিরা যখন বলে ডাক্তারি পড়বে, তুমি আপত্তি করেছিলে। শেষ পর্যন্ত আমি আমার টাকা দিয়ে ওকে ডাক্তারি পড়াই। তুমি মুখে ভালোই মানুষ দেখালে, কি হবে? তুমি আসলে মুখোশধারী শয়তান। তুমি আমার কাছে বলেছিলে পরের মেয়েকে মানুষ করে কি হবে, পর কখনো আপন হয় না। আমি তখন বলেছিলাম আমার বিশ্বাস আছে স্বামীরা আমাদের সাথে বেমানি করবে না। আমি তোমাকে ডিভোর্স দিব। তোমার মতন স্বামী আমার দরকার নেই। তুমি একজন আইনজীবী, অথচ তুমি আইন নিয়ে খেলা করলে। সাইমন রিয়াজকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, তুই আমার বুকে আয় বাবা। এই বুকে যে বড় কষ্ট, অনেকদিন শূন্যতায় ভরে আছে, তুই তা পূরণ করে দে। আমাকে বাবা বলে ডাক। আমি যে সেই ডাকটার অপেক্ষায় আজও বেঁচে আছি। আমি ভাবতে পারিনি তিশার মধ্যে এত শয়তান কাজ করবে। আর সেলিমকে আমি ভালো বন্ধু ভাবতাম। ওরা দুই ভাই বোন মিলে এত বড় ষড়যন্ত্র করলো, আমার থেকে আমার স্ত্রী, আমার সন্তানকে ছিনিয়ে নিল। তোকেও স্বামীরাকে ওরা কষ্ট দিল। সাইমনের কথা শুনে রিয়াজ বলল, বাবা, যা হয়ে গেছে তা নিয়ে দুঃখ করো না। আমি মাকে ফিরিয়ে আনতে পারবো না, না অতীতের কিছু ফিরিয়ে আনতে পারবো, কিন্তু এবার আমি কথা দিচ্ছি তোমার কোম্পানিকে আমি ভারতবর্ষের মধ্যে সেরা কোম্পানিতে পরিণত করব। আর তুমি আমায় দোয়া করো বাবা, আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি। রিয়াজের কথা শুনে সাইমন হাসে আর বলে, তুই পারবি বাবা, আমার বিশ্বাস আছে। তুই আমাদের ডুবে যাওয়া কোম্পানিকে আবার অনেক বড় জায়গায় নিয়ে যাবি। আবার অনেক বড় জায়গায় নিয়ে গিয়ে কোম্পানিকে সত্যি ভারতবর্ষের মধ্যে অনেক উঁচু জায়গায় তুই নিয়ে যেতে পারবি। আমাদের বংশের সম্মান তুই রাখবি। তুই অনেক বড় বিজনেসম্যান হবি। তোর মধ্যে সম্ভাবনা আমি দেখেছি। কোম্পানির জন্য তুই একজন আইকন হয়ে থাকবি। আমি জানি আমি যেটা পারিনি তুই সেটা করে দেখাবি। এই ঘটনায় সামিরা খুব ভেঙে পড়ে। তার বাবা মাকে কিভাবে খুন করেছে উকিল সেলিম খান, আর তাকে মদত দিয়েছে তিশা বেগম। এভাবে কেটে গেল আরও 6টা মাস। আরিয়ানের সাথে পুতুলের বিয়ে হয়ে যায়। তাকে কোম্পানির 25% শেয়ার তার নামে দেওয়া হয়। আরিয়ানকে আলাদা বাড়ি করে দেওয়া হয়। শিলা বেগম ও তার মা খুব খুশি হয় রিয়াজ তার বাবাকে ফিরে পেয়েছে বলে। সামিরা এখন আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে আর তার সাথে ডাক্তারি করে। নূরজাহান বেগম মাঝে মাঝে সামিরার সাথে দেখা করতে আসে। আজ সামিরার সাথে দেখা করতে রিয়াজ এসেছে। রিয়াজকে দেখে সামিরা বলল, রিয়াজ, তুমি এখানে? আর কত অপেক্ষা করব?
সব জেনে আমাকে বিয়ে করবে? হ্যাঁ করব। আজকে আমি কোটিপতি হয়েছি ঠিকই, কিন্তু তোমাকে ভুলে যাইনি। আমার যে অতীত, আমার মায়ের যে বদনাম, তার কি হবে? তাছাড়া তুমি জেনে গেছো তোমাকে খুন করার জন্য ওরা আমাকে দায়িত্ব দিয়েছে। এসব জানার পর তুমি কি আর আমাকে গ্রহণ করতে পারবে? পারবে কি তোমার অর্ধাঙ্গিনী করতে? সামিরার কথায় রিয়াজ সামিরার কাছে আসে আর সামিরার গালে হাত দিয়ে বলে, ওটা সেলিমা খানের ভুল ছিল, তোমার মায়ের নয়। তার জন্য তুমি শাস্তি পাবে কেন? তাছাড়া তুমি কখনোই আমাকে খুন করতে পারবে না। ওদের দুজনের চক্রান্তে আমি দুজনেই তো হারিয়েছি। তুমি তোমার বাবা মাকে হারিয়েছ, আর আমি আমার মাকে হারিয়েছি, আমার পরিবারকে হারিয়েছি। তাই আমাদের দুজনের কষ্ট হচ্ছে সমান। আমি তোমায় খুন করতে পারবো না। কি করে বুঝলে? সামিরার কথায় রিয়াজ হাসে আর হাসতে হাসতে বলে, ম্যাডাম, তোমার মতো রোমান্টিক না হলেও কিছু কিছু আমি বুঝি। ও তাই বুঝি? আমি তো ভাবতাম হাঁদারাম লোক একটা, কিচ্ছু বোঝে না। কি বললে? আমি হাদারাম? তা নয় তো কি। যখন আমাদের বাড়িতে কাজ করতে আমি দেখেছি মাথা হেট করে থাকতে। পুরুষ মানুষ তুমি, মাথা উঁচু করে থাকবে। তারপর কিছুটা থেমে সামিরা বলে, বলছি রিয়াজ, তুমি আমার পাশে থাকবে তো? অতীতের কথা ভেবে আমাকে কষ্ট দেবে না তো? না, এরকম কাজ আমি কোনোদিনই করব না। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো। তারপর একটা ভালো দিন দেখে সামিরা ও রিয়াজের বিয়ে হয়ে যায়। এই গল্পের কাহিনী এখানেই সমাপ্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো আপনাদের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।